আমরা পঞ্চদশ ইলিশ উৎসবের এই অপরাহ্নকালিক আয়োজনে সনাতনী বিতর্ক সূচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা বিতর্কটি শুরু করছি। বিতর্কের বিষয়, ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, এটি ঝাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। প্রস্তাবিত বিষয়ে পক্ষে 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাতৃবী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা কাশ্মীরি কাশেম সোহানিকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিজ্ঞ সভাপ্রধান, আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ইলিশ উৎসব কেবল বিনোদনের নয়। বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে ইলিশ উৎসব কেবল বিনোদনের নয়, এটি জাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। বিষয়টির পক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমরা আজ এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্কটি করছি যেখানে কিনা মানুষকে উৎসবের মাধ্যমে ইলিশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। তাদের মাঝে উৎসবের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়, কারণ যদি মানুষের মাঝে উৎসবের মাঝে মানুষকে কিছু বোঝানো হয়, তাহলে মানুষ তা আনন্দের সাথে গ্রহণ করবে। চলে যাচ্ছি সংজ্ঞায়নে। উৎসব বলতে সাধারণত সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত আনন্দ অনুষ্ঠানকে বোঝায়। আর ইলিশ উৎসব বলতে বোঝানো হয় ইলিশকে নিয়ে করা একটি সামাজিক আনন্দময় উৎসব। বিনোদন হলো এমন এক ধরনের কাজ যা দর্শক বা শ্রোতার আকর্ষণ বা আগ্রহের বিষয় এবং যা তাদের আনন্দ প্রদান করে। জাটকা হলো 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের বাচ্চা ইলিশকে জাটকা বলে। মা ইলিশ হলো যে ইলিশ ডিম পাওয়ার জন্য প্রস্তুত থাকে তাকে মা ইলিশ বলে। সামাজিক আন্দোলন হলো যে আন্দোলনের উপর ভিত্তি করে সমাজকে একটি বার্তা দেওয়া হয় তাকে বলে সামাজিক আন্দোলন। ইলিশ উৎসব শুধুমাত্র বিনোদন নয়, কারণ ইলিশ উৎসব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়। এই উৎসবে মানুষকে মূলত ইলিশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এই উৎসব শুধুমাত্র যারা এটি আয়োজন করে তারাই এতে উপস্থিত থাকে না। যারা ইলিশ নিয়ে গবেষণা করে, জেলেদের বিভিন্ন প্রতিনিধিরা, সমাজে বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, মৎস্য গবেষক এবং সাধারণ মানুষ উপস্থিত থাকে। সর্বস্তরের মানুষ যখন একটা ইলিশ উৎসবে উপস্থিত থাকে তখন সেখানে ইলিশ সম্পদ রক্ষার বিভিন্ন আলোচনা করা হয়ে থাকে। কিভাবে ইলিশ সম্পদকে রক্ষা করা যায় এবং কিভাবে এটির সম্প্রসারণ করা যায়, বা এইখান থেকে আরও বেশি কিভাবে জিডিপিতে প্রভাব ফেলা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আলোকপাত করা হয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একটি মা ইলিশ প্রায় 23 লক্ষ ডিম ছাড়ে প্রজনন মৌসুমে, যা রক্ষা করতে না পারলে এর বিরূপ প্রভাব পড়ে আমাদের অর্থনীতির উপর। বর্তমানে জাটকা ইলিশ নিধনের মাধ্যমে দেশে ইলিশ সম্পদ বিনষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। এই জাটকা নিধন বন্ধ করার জন্য সরকার নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টার অন্যতম একটি মাধ্যম হলো ইলিশ উৎসব। দেশে ইলিশ সম্পদ ধ্বংসের এবং উৎপাদন কমে যাওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বিচারে ক্ষতিকর জাল ও সরঞ্জাম দিয়ে জাটকা ও মা ইলিশ আহরণ, যেমন কারেন্ট জাল, চরঘেরা জাল, মশারি জাল, পাইজাল ইত্যাদি। তাই ইলিশ উৎসবে জেলেদের জাটকা ও মা ইলিশ এর জন্য ক্ষতিকর অবৈধ জাল দিয়ে মাছ ধরতে নিষিদ্ধ করা হয়, কারণ এর ফলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বাধাগ্রস্ত হয়। এছাড়া এই ইলিশ উৎসবে কখন মা ইলিশ বা জাটকা ধরা যাবে না বা কখন ধরা যাবে, ইলিশ সম্পদ রক্ষায় কোন কোন জায়গা থেকে আইনের দুর্বলতা থাকে, সেই দুর্বলতা কাটিয়ে কিভাবে তারা ইলিশ রক্ষা করবে সেই সম্পর্কে বলা হয়। যারা সাধারণ মানুষ, যাদের নিষিদ্ধ মৌসুমে ইলিশ ধরা বা খাওয়া, ক্রয় করা থেকে নিষিদ্ধ করা হয় যে আপনারা নিষিদ্ধ মৌসুমে ইলিশ ধরবেন না, যখন ইলিশের ভরা মৌসুম থাকবে তখন আপনারা প্রচুর পরিমাণে ইলিশ ধরতে পারবেন এবং প্রচুর লাভবান হবেন। এছাড়া নিষিদ্ধ মৌসুমে দেখা যায় যে জেলেরা মাছ ধরতে না পারে, তাদের জীবিকার সমস্যা দেখা দেয়, তখন তারা জীবন চালানোর জন্য ত্রাণ দেওয়া বা ওই খণ্ডকালীন সময় তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা, তাদের অর্থ দিয়ে সাহায্য করার ব্যাপারে কথা বলা হয়। এছাড়া কিভাবে ইলিশ গবেষণায় আরও বিস্তার লাভ করা যায় এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়। এই সমস্ত ধরনের ব্যাপারগুলো যখন একটি ইলিশ উৎসবের মধ্যে আসে তখন ব্যাপারগুলো বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি তখন একটি সামাজিক আন্দোলনের মধ্যে রূপ নেয়। তাই আমরা আজ বলছি ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, এটি জাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাশ্মীরি কাশেম সোহানিকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা অম্লান শাহ শ্যামকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য।
বর্ষা মানেই বাংলায় ইলিশের আগমন। বাঙালির বর্ষা মানেই ইলিশের প্রতি চিরন্তন প্রেম। ডুব দে মন ইলিশ বলে। ঠিক ইলিশের প্রতি মুগ্ধ হয়ে এমন উক্তি করেছেন ভারতের সংবাদ চ্যানেল TV9 বাংলা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আজকের এই বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, চলমান বিতর্কের বিষয় ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, এটি জাটকা ও মা ইলিশ রক্ষার সামাজিক আন্দোলন। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আজকের বিষয়ে প্রতিপক্ষের সাথে আমার বিরোধিতা হলো ইলিশ উৎসব কেবল একটি বিনোদন, এটি কখনোই সামাজিক আন্দোলন হতে পারে না। মূল বিতর্ক শুরু করছি প্রতিপক্ষ দলের সংজ্ঞায়ন মেনে। শুধুমাত্র প্রতিপক্ষ দলের আন্দোলন ও সংজ্ঞায়ন, এই আন্দোলন এবং উৎসব এই দুটি সংজ্ঞার সাথে আমি একমত হতে পারছি না, কারণ তারা আজ তা অসম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করে গিয়েছেন। মাননীয় মডারেটর, আন্দোলন বলতে আমরা বুঝি বহু মানুষ বিক্ষুব্ধ হয়ে ও সম্মিলিতভাবে যে ঘটনা ঘটায় তাকে আন্দোলন বলে। আর যদি সামাজিক আন্দোলনের কথা বলতে চাই, তাহলে সামাজিক আন্দোলন হলো দলগত কার্য, যেখানে সমাজের কোনো পরিবর্তন বা দাবি আদায়ের জন্য সচেতন ও বিক্ষুব্ধ জনতা সম্মিলিত হয়ে যে ঘটনা ঘটায়। আজকে আমরা বর্তমান যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি, সে বিতর্ক করতে আমরা আন্দোলন বলতে কি বুঝি? যেখানেই আজকে সমাজ সংস্করণের জন্য আন্দোলন দেখি, অর্থাৎ সমাজ সংস্করণ ও পরিবর্তন যে সামাজিক আন্দোলনের কথা বললাম, এখন সামাজিক আন্দোলন বলতেই আমরা বুঝি সংগ্রামরত সংগ্রামী জনতা, যেখানে বিপক্ষ শক্তির ওপর লাঠিচার্জ, নির্যাতন, এই ধরনের দ্বন্দ্বকন্দল লেগেই থাকে। বিখ্যাত সমাজবিজ্ঞানী ব্লুমার বলেন, সামাজিক আন্দোলন হলো নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার একটি দলীয় প্রচেষ্টা। রাজনৈতিক ও সামাজিক চাঞ্চল্য থেকেই এর সূচনা। উৎসব বলতে আমরা বুঝি সামাজিক এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত অনুষ্ঠানকে। তথ্যসূত্র উইকিপিডিয়া। আজকে যে এই ইলিশ উৎসবের আয়োজন করা হচ্ছে, এটিকে আমরা প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে পেরেছি? হয়তো গোটা কয়েক মানুষ, 100 বা 200 মানুষ এই উৎসবটিতে উপস্থিত। এই ইলিশ উৎসবটিকে যদি আমরা সাময়িক সময়ের জন্য আন্দোলন হিসেবে ধরে নেই, তাহলে আমরা কয়জনকে সচেতন করতে পারলাম? আমাদের দেশে অধিকাংশ মানুষই কিন্তু অসচেতনই রয়ে গেল। আমাদের সকলের দুয়ারে দুয়ারে এই বার্তারই পৌঁছে দিতে হবে, ইলিশ বাঁচলে বাঁচবে দেশ, হবে সোনার বাংলাদেশ। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, আমরা যে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করি, তা তো এমনিতে ভেলায় ভেসে আমাদের কাছে আসেনি। 1952 এর ভাষা আন্দোলন, 1966 এর 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান, 1970 এর সাধারণ নির্বাচন এবং 1971 সালে এক দীর্ঘ রক্তক্ষয়ী মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই বিজয় দিবস পালন করি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের তথাকথিত সেই আন্দোলনগুলোকে তো আমরা স্মরণ করি, কিন্তু আমরা তো সেদিন নতুন করে আর আন্দোলনে নামি না। অর্থাৎ উৎসব আর আন্দোলন কখনোই এক হতে পারে না। উৎসব আন্দোলনের ফল উৎসব হয়, কিন্তু উৎসব কখনোই আন্দোলনে হতে পারে না। আজকে বলা হচ্ছে ইলিশ উৎসব একটি বিনোদনের পাশাপাশি জাটকা ও মা ইলিশ রক্ষার সামাজিক আন্দোলন। কিন্তু মাননীয় মডারেটর, ইলিশ উৎসবে আমরা কি করি? ইলিশ উৎসবে আমরা করি আনন্দ উল্লাস, মেতে থাকি ইলিশ ভাজার সেই গন্ধ এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে। তখন কিন্তু জাটকা ও মা ইলিশ রক্ষার কোনো প্রবণতাই আমাদের মাঝে আসে না মাননীয় মডারেটর। সুতরাং এখানে জাটকা ও মা ইলিশ রক্ষার কোনো প্রশ্ন কীভাবে আসছে আমাদের মাননীয় মডারেটর? তাই আমি আজ বলতে চাই, ইলিশ উৎসব কেবল একটি বিনোদন। প্রতিপক্ষ দল, আপনারা এসে একসাথে বলুন, ইলিশ উৎসব কেবল একটি বিনোদন, কোনো দিক দিয়ে, কোনো ক্রমে, কোনোভাবেই তার সামাজিক আন্দোলন হতে পারে না, যা একটি বিনোদনের মতোই হয়ে থাকবে। ইলিশ উৎসব শুধুমাত্র বিনোদন, একটি উৎসব। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অম্লান শাহ শ্যামকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মাতৃবীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা সাবিকুন নাহার সাজকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। সাবিকুন নাহার সাজ। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, সামাজিক আন্দোলন বলতে তারা বুঝেন যে আন্দোলনের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা হয় এবং মানুষকে সচেতন করা হয়। ঠিক আমরাও কিন্তু বলছি ইলিশ রক্ষার জন্য মানুষকে সচেতন করতে এই সামাজিক আন্দোলন হয়ে থাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ সভাপতি এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 15তম চতুরঙ্গ ইলিশ উৎসবের আজকের প্রীতি বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে, ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, এটি ঝাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। যুক্তিসঙ্গত কারণে আজ আমি এর পক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষ বন্ধুরা
আপনাদের কাছে ইলিশ উৎসব কেবলমাত্র একটি উৎসব, যেখানে কেবল মানুষ আমোদ ফুর্তিতে মেতে উঠলেও আমাদের কাছে ইলিশ উৎসব মানে একটি সামাজিক আন্দোলন, যেখান থেকে মা ইলিশ রক্ষা করা থেকে শুরু করে জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি সচেতন করে তুলতে সক্ষম। ইলিশ উৎসবের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শুধু চাঁদপুর না, সমগ্র বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ রক্ষা করা সম্ভব। তাই আমরা আজ বলছি যে ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, এটি ঝাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন, ইলিশ উৎসবে কিভাবে মা ও ঝাটকা ইলিশ রক্ষা করা যায়, কখন মাছ ধরা উচিত নয় এবং ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। ফলে কি হচ্ছে? ফলে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হচ্ছে। মাননীয় মডারেটর, ইলিশ উৎসবের মূল লক্ষ্য হলো ঝাটকা ও মা ইলিশ সংরক্ষণ এবং জনসচেতনতা সৃষ্টি করা। এই উৎসবে বিটিভি সহ অন্যান্য চ্যানেলে আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ইলিশ মাছ সংক্রান্ত বিভিন্ন আলোচনা, সাহিত্য পঠন, লিখন এবং বিতর্কের আয়োজন করা হয়। এর ফলে কি হচ্ছে? এর ফলে মানুষ মা ইলিশ এবং ঝাটকার ব্যাপারে সচেতন হচ্ছে। এছাড়া মাননীয় সভাপ্রধান, মানুষ মাত্রই লোভে সংবরণ করতে হিমশিম খাবে। ঠিক তেমনই জেলে সম্প্রদায় কিছু মুনাফার আশায় নিষিদ্ধ মৌসুমে ঝাটকা ও মা ইলিশ ধরতে উদ্বুদ্ধ হয়। আবার অনেকে রয়েছে যারা কিনা অনেক টাকার বিনিময়ে ঝাটকা ও মা ইলিশ ক্রয় করেন। জ্ঞান কিংবা সচেতনতার অভাবকে দায়ী করা যায় এর জন্য। কিন্তু এই যে ইলিশ উৎসব সাধারণ মানুষকে, বিশেষ করে জেলে সম্প্রদায়কে সচেতন করার সামাজিক আন্দোলনে নেমেছে, তাকে আমরা বিনোদন এর পর্যায়ে রেখে দিতে পারি। আমার প্রতিপক্ষ বন্ধুরা, এবার লক্ষ্য করা যাক অনুষ্ঠানের পে অফ লাইনের দিকে। মা ইলিশের স্বাধীনতা সমুদ্রের সৌন্দর্যে ডিম ছাড়া, অর্থাৎ মা ইলিশকে সমুদ্রের সৌন্দর্যের মধ্যে ডিম ছাড়তে দেয়া। প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এখানে কি একবারও বিনোদনের কথা বলা হয়েছে? না প্রতিপক্ষ বন্ধুরা, এখানে একবারও বিনোদনের কথা বলা হয়নি, বরং ইলিশ মাছকে সমুদ্রের সৌন্দর্যে ডিম ছাড়তে দেওয়ার কথা বলা হয়েছে। মাননীয় মডারেটর, একটি উৎসবের মাধ্যমে অনেক কিছুই ভূমিকা রাখে। ঠিক তেমনই ইলিশ উৎসবের মাধ্যমে অনেক মানুষ ঝাটকা ও মা ইলিশ নিয়ে সচেতন হয়। এছাড়া ইলিশ মাছ দেশের বাহিরে অন্যান্য দেশে রপ্তানি হয়। এর ফলে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আর এর জন্য মা ইলিশ ও ঝাটকা রক্ষা করা দরকার। আর এই করার কাজটি ইলিশ উৎসবের মাধ্যমে হবে। ইতিমধ্যেই যে আমি বলে গিয়েছি যে কীভাবে ইলিশ উৎসবে মানুষকে সচেতন করে, তাই তো আজ আমরা বারবার বলছি ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, এটি ঝাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সভাপ্রধান। ধন্যবাদ সাবিকুন নাহাস। আজকে গ্যালারিতে যারা বসে আছেন তারা বিতর্কিকদের হাতের তালি দিয়ে উৎসাহিত করবেন। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা মোহাম্মদ আশিকুল ইসলাম ওয়াসিকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। বিতর্কের বিষয়, ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, ঝাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। কিছুক্ষণ পূর্বে প্রতিপক্ষের প্রথম এবং দ্বিতীয় বক্তার বক্তব্য শুনে আমার মনে হলো তারা মনে হয় কোনো ভিন্ন গ্রহ থেকে উঠে এসেছে। মাননীয় মডারেটর, আজকে দেখেন প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন ইলিশ উৎসবে নাকি আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়, এখানে কখন ঝাটকা মাছ ধরা হবে, কখন তা ধরা হবে না সে সম্পর্কে ধারণা দেওয়া হয়। কিন্তু মাননীয় মডারেটর, আজকে কিন্তু তিনি আন্দোলনের সাথে কী সম্পর্ক সেটি কিন্তু তিনি দেখিয়ে যেতে পারেননি। মাননীয় মডারেটর, আরেকটি জিনিস লক্ষ্য করুন, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন তিনি কিন্তু আজকে ভুল সংজ্ঞায়নটি উপস্থাপনের সমর্থন করে গেলেন, কিন্তু তিনি হয়তো দেখেননি আজকে আমার দলের প্রথম বক্তা কিন্তু সামাজিক আন্দোলনের একটি সুস্পষ্ট সংজ্ঞা দিয়ে গিয়েছেন। সেখানে বলা হয়েছে সামাজিক আন্দোলন থাকবে দ্বন্দ্ব, কোন্দল, দাঙ্গা, হাঙ্গামার মতো প্রতিক্রিয়া, যেটি আজকে তারা বুঝতে অক্ষম হয়েছে। মাননীয় মডারেটর, ধন্যবাদ। মাননীয় মডারেটর, আমাকে আজকের বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে। আজকের অনুষ্ঠান শেষে প্রতিপক্ষের মানুষগুলো যখন বাসায় ফিরে তাদের বাবা মায়ের কাছে আবদার করবে আজকে সন্ধ্যায় গরম ধোয়া ভাতের সাথে চাই 1 টুকরো ভাজা ইলিশ, মাননীয় মডারেটর, সেই বাস্তবতা দাঁড়িয়ে কিন্তু তাদের বাবা মারা তাদের মূল্যবোধকে বিসর্জন দিয়ে একটি ইলিশ মাছ নিয়ে আসবে। মাননীয় মডারেটর, তাহলে মাননীয় মডারেটর, আজকের ইলিশ উৎসবগুলো কিন্তু তাদের মাঝে কোনো প্রকার ভূমিকা রাখতে পারছে না। কেন পারছে না মাননীয় মডারেটর? তার একটাই কারণ, সেটি হচ্ছে ইলিশ উৎসব কেবলই একটা বিনোদন, এটি সামাজিক আন্দোলন হতে পারে না। মাননীয় মডারেটর, একটা উদাহরণ দেওয়া যাক।
একটি বিদ্যালয়ে শিক্ষকদের পাঠদানের সমস্যা হচ্ছে, অর্থাৎ শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের ভালোভাবে পড়াচ্ছে না, যার কারণে আমরা কি হয়, যার কারণে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। কিন্তু এখন প্রতিপক্ষের কাছে আজকে আমার প্রশ্ন, এমত অবস্থায় এই সমস্যা থেকে উত্তরণের জন্য ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কী করা উচিত? একটি শিক্ষক উৎসবের আয়োজন করা উচিত, নাকি আজকে ওই শিক্ষকদের দায়িত্বহীনতার বিরুদ্ধে একটি সড়ক আন্দোলন গড়ে তোলা উচিত? মাননীয় মডারেটর, আজকে এই প্রশ্ন উত্তরটি প্রতিপক্ষ দিয়ে যাবেন। আজকে মাননীয় মডারেটর, আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম আমাদের সুন্দরবনে একটি ইলিশ উৎসব হয়েছে মাননীয় মডারেটর। সেখানে আমরা কি দেখতে পাই, সেখানে যারা আয়োজক ছিল, যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল, তাদের বক্তব্যের মাঝে এই বিষয়টি ফুটে উঠেছে যে তাদের মূল উদ্দেশ্য ছিল ইলিশ মাছের বিভিন্ন রেসিপি তৈরি, ইলিশ মাছের সুন্দরবনের বিভিন্ন রকমের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া। মাননীয় মডারেটর, ইলিশ উৎসবের প্রধান যে আকর্ষণটি ছিল সেটি হচ্ছে ইলিশ মাছের পরিচিতি লাভ, স্থানীয় সংস্কৃতি পরিচয়, পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি এবং আনার ক্ষেত্রে ইলিশ উৎসবটি এটি হাতিয়ার বা মাধ্যম হিসেবে তারা মূলত ব্যবহার করেছিল। মাননীয় মডারেটর, ইলিশ উৎসবের সাফল্যের গোপন অংশটিকে ইলিশ মাছের প্রেমের প্রতি পর্যটকদের আকর্ষণ করা। মাননীয় মডারেটর, সুন্দরবনে আসার ক্ষেত্রে পর্যটকদের আরও আকৃষ্ট করে তোলা। মাননীয় মডারেটর, এটি কিন্তু আজকে জাটকা এবং মা ইলিশ রক্ষার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না। মাননীয় মডারেটর, এই যে এত ইলিশ উৎসব করা হচ্ছে, এখানে কি হচ্ছে? এখানে কি একবারও আমাদের সচেতনতামূলক বার্তাটি আমাদের কর্ণকুহরে পৌঁছে দিয়েছিল? না মাননীয়, এখানে পৌঁছানো হয়নি। সেখানে পর্যটকেরা আসছে, তারা ইলিশ মাছ খাচ্ছে, ইলিশ মাছের সেই সুস্বাদু খাবার, ইলিশের সেই গন্ধ তারা উপভোগ করছে। মাননীয় মডারেটর, এটি কখনোই জাটকা এবং মা ইলিশ রক্ষার ক্ষেত্রে সামাজিক আন্দোলন হতে পারে না। আমাদের আগে যে ইলিশ উৎসবগুলো হয়েছিল, এখন যে হচ্ছে এবং ভবিষ্যতেও যে হবে, সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে আমরা মূলত দেখতে পাবো যে আমরা আনন্দই দেখতে পাবো। সেখানে হয়তো বা স্থানভেদে কিছুটা ভিন্নতা আসতে পারে। যেমন আমরা চাঁদপুর যেমন ইলিশ মাছকে পালন দিচ্ছি, অন্যান্য জেলা হয়তো অন্য কিছু পালন দিতে পারে। যেমন সুন্দরবন হয়তো বা তারা পর্যটনকে কীভাবে আকর্ষণ করবে সেই ব্যাপারটি তারা লক্ষ্য রাখতে পারে। কিন্তু মাননীয় মডারেটর, এমন এক বাস্তবতা দাঁড়িয়ে ইলিশ উৎসবের সাথে সামাজিক আন্দোলনের কোনো সংস্পর্শ, কোনো সামঞ্জস্য, কোনো সাদৃশ্য নেই। মাননীয় মডারেটর, যেহেতু প্রতিপক্ষ বলছে সম্পর্ক আছে, তাহলে আজকে সুন্দরবনে এই যে ইলিশ উৎসবের এক বিস্তৃত তথ্য আমি উপস্থাপন করে গেলাম, এই উৎসবের সাথে সামাজিক আন্দোলন কীভাবে সম্পর্কিত সেটি তারা দেখিয়ে যাবেন। এ বলি আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ আশিকুল ইসলামকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলপ্রধান তাসনিম সুফলাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। তাসনিম সুফলা। ১৫তম চতুরঙ্গ ইলিশ উৎসবের আজকের বিতর্কে মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সভাপ্রধান, আমার প্রতিপক্ষ বন্ধুরা, উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কে নির্ধারিত বিষয় ইলিশ উৎসব কেবল বিনোদনের নয়, এটি মা ইলিশ ও জাটকা রক্ষার একটি সামাজিক আন্দোলন। বিষয়টির পক্ষে বলছি। প্রতিপক্ষরা লক্ষ্য করুন, একটি উৎসব অনুষ্ঠিত হওয়ার পেছনে একাধিক প্রেক্ষাপট ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ বলতে গেলে এই যে প্রতি বছর চাঁদপুরে ডিসেম্বর মাসে বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, আপনারা কি মনে করেন শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই সেটা অনুষ্ঠিত হয়? না প্রতিপক্ষ বন্ধুরা, মূলত ভবিষ্যৎ প্রজন্মকে বাঙালির ত্যাগ, তিতিক্ষা, গৌরবের কথা পৌঁছে দেওয়ার জন্যেই কিন্তু বিজয় মেলা আয়োজন করা হয়ে থাকে। ঠিক তেমনি 2009 সাল থেকে এখন পর্যন্ত ইলিশ উৎসব উদযাপন করার জন্য শুধুমাত্র বিনোদন নয়, বরং জাটকা ও মা ইলিশ রক্ষার জন্যই সামাজিক আন্দোলন হিসেবে কাজ করে যাচ্ছে। মাননীয় মডারেটর, জেলেরা জ্ঞানের স্বল্পতার কারণে টাকা উপার্জনের মোহে নিষিদ্ধ মৌসুমেও জাটকা ও মা ইলিশ ধরতে উদ্বুদ্ধ হয়। তাই প্রত্যেক বছর 7 দিন ব্যাপী চাঁদপুরে ইলিশ উৎসব শুরুর পূর্বে যে রেলি নামক কর্মসূচি করা হয়ে থাকে, তা মূলত সাধারণ জনগণকে জাটকা ও মা ইলিশ রক্ষা করতে সচেতন করার জন্যই আয়োজন করা হয়ে থাকে। শুধুমাত্র রেলি নয়, এই যে আজকের বিতর্ক প্রতিযোগিতা কিংবা গোল টেবিল বৈঠক, সবই কিন্তু সরাসরি সম্প্রচারণ করার জন্যই জাটকা ও মা ইলিশ রক্ষার গণসচেতনতা তুলে ধরতেই আয়োজন করা হয়ে থাকে। তাই আমরা বলছি যে ইলিশ উৎসব কেবল বিনোদনের নয়, এটি মা ইলিশ ও জাটকা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সকলেরই কম বেশি জানার কথা যে
এই ইলিশ উৎসব আয়োজন করার পিছনে জনাব হারুন আল রশিদের চিন্তা ভাবনা কিংবা সম্পর্কিত ঘটনা, তবুও আমি সকলের জ্ঞাতার্থে আবার বলছি। নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ডিপ ফ্রিজে চাঁদপুরের ইলিশ এর অ্যাড দেখে তার মনে চাঁদপুরের ইলিশকে রক্ষা করার স্পৃহা জন্ম নেয়। তাই তিনি জাটকা ও মা ইলিশ রক্ষা করতে জনসাধারণের মধ্যে গণসচেতনতা তৈরি করার উদ্দেশ্যে ইলিশ উৎসবের আয়োজন করে যাচ্ছেন এখন পর্যন্ত। হ্যাঁ, এই সামাজিক আন্দোলনকে আরও সোচ্চা করার জন্য নৃত্য, গান, আবৃত্তি, রেসিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে, যাতে কিনা মানুষ এই উৎসব মুখর হয়ে মা ইলিশ ও জাটকা রক্ষার অবদান রাখতে পারে। তার জন্য বিনোদনমূলক কার্যক্রম রাখা, তাই বলে যে কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে ইলিশ উৎসবের আয়োজন করা হয়ে থাকে, এই ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করা একদমই উচিত নয়। শ্রোতাবৃন্দ, এবার লক্ষ্য করা যাক অনুষ্ঠানের থিমের দিকে। মা ইলিশ ধরা বন্ধ ও জাটকা ইলিশ নিধন রোধে জনসচেতনতা বৃদ্ধি করা, এই থিমকে কেন্দ্র করেই এবারের চতুরঙ্গ ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিপক্ষের কথা অনুযায়ী যদি ধরেই নেই যে কেবল বিনোদনের উদ্দেশ্যে ইলিশ উৎসবের আয়োজন করা হয়ে থাকে, তাহলে থিমে কেন আমরা বিনোদন নামক শব্দটির কোনো ছিটে ফুটেও পাচ্ছি না, বরং পেলাম জনসচেতনতামূলক বৃদ্ধিমূলক সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ঘটা করে ইলিশ উৎসব করা। সুতরাং আমরা বারবার বলছি যে ইলিশ উৎসব কেবল বিনোদনের নয়, এটি জাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা তাসনিম সুফলাকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলপ্রধান মোহাম্মদ মাহাদিন আল আবরারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ইলিশের বাড়ি চাঁদপুর জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের আওতায় 2009 সাল থেকে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন কর্তৃক ও জেলা প্রশাসক কর্তৃক সপ্তাহব্যাপী ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছিল। এরপর আজ এই যে চতুরঙ্গ কর্তৃক আয়োজিত আজকের 15তম ইলিশ উৎসবে আমি দাঁড়িয়ে রয়েছি। এরপর আবার বরগুনার জেলা ইলিশ সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আরেকটি ইলিশ উৎসবের আয়োজন করা হয়। তারপর মৎস্য অধিদপ্তর ও ওয়ার্ল্ড ফিশে শুরু করেছে ব্যতিক্রমী এক ইলিশ উৎসব, যেটি শুরু হয়েছিল 2016 সাল থেকে এবং বর্তমানে সেটি চলে আসছে। এরপর সুন্দরবনের কথা তো আমার পক্ষের দ্বিতীয় বক্তাই খুব সুন্দরভাবে বিস্তৃত তথ্যসহ উপস্থাপন করে গিয়েছেন। কিন্তু আজও আমরা কি দেখতে পাই? আজকে দেখতে পাই শুধুমাত্র জাটকা ধরার কারণেই 2021 সালে 58,000 মেট্রিক টনের বেশি, প্রতিপক্ষ লক্ষ্য করুন, 58,000 মেট্রিক টনেরও বেশি ইলিশ আহরণ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। এখন আমরা যদি প্রতি কেজি ইলিশের দাম ধরে নিই কমপক্ষে 1,000 টাকা, তবে এখানে বাংলাদেশে কত ক্ষতি হয়েছিল? প্রায় 4,880 কোটি টাকা। মাননীয় মডারেটর, 4,880 কোটি টাকা খরচ হয়েছিল এই ইলিশ থেকে। তার কারণ কি ছিল? জাটকা ধরার কারণ। এখন আমি যে এত উৎসবের কথা উল্লেখ করলাম, আজ বাংলাদেশ উৎসব হয়ে যাচ্ছে, সেই উৎসব কেন পারলো না এই 4,880 কোটি টাকা রক্ষা করতে? প্রশ্ন রয়ে গেলে উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বিএফআরআই এর মতে নিষিদ্ধ জালের ব্যবহার সমুদ্র থেকে প্রজনন ও ডিম ছাড়তে আসা ইলিশের জন্য খুবই ভয়ানক এক হুমকি। মনোফিলামেন্ট সিনথেটিক নাইলন ফাইবার দিয়ে তৈরি জাল নিষিদ্ধ করা হয়েছে, এবং অথচ আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে নিষিদ্ধ মৌসুমেও আমাদের জাটকা ও মা ইলিশে ধরার কার্যক্রম জেলেরা চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আজ অভিযান চালিয়ে টনের পর টন, টাকার পর টাকার কারেন্ট জাল বাজেয়াপ্ত করছে। মাননীয় মডারেটর, আজকের এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতেন তবে হয়তো তিনি বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ আছে, ইলিশগুলো সব কই? হ্যাঁ মাননীয় মডারেটর, তাই আমি আজকে প্রতিপক্ষের কাছে বলতে চাই, আজকে এই ইলিশ উৎসব কেন পারলো না এই ইলিশগুলোকে রক্ষা করতে? প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এই যে আজকে এত উৎসবের কথা বলে গেলাম, সেই উৎসব কিন্তু আজকে আমাদের যে ইলিশ উৎসব, সেই উৎসব কিন্তু কোনোভাবে আজকে আন্দোলনের সাথে কোনো সম্পর্কিত নেই। ইলিশ উৎসব কেবল একটি বিনোদন, আনন্দ, উৎসব, মজা, ফুর্তি। এখানে আমরা হয়তোবা সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা জানতে পারি, হ্যাঁ সাংস্কৃতিক বৈচিত্র্য আমরা, কিন্তু আন্দোলন সম্পর্কে যে সুস্পষ্ট সংজ্ঞা আমার প্রথম বক্তা প্রথমেই দিয়ে গিয়েছেন, যেখানে দাঙ্গামা, হাঙ্গামা, দ্বন্দ্ব, কোন্দল, বিপক্ষ শক্তির সাথে একটি প্রতিক্রিয়ামূলক অবস্থা থাকবে। কিন্তু ইলিশ উৎসবে আমরা সেটার কিছুই দেখতে পারি না। তাই ইলিশ উৎসব কীভাবে বিনোদনের পাশাপাশি একটি সামাজিক আন্দোলন হয় সেটি দেখিয়ে যাবেন। মাননীয় মডারেটর, রসে বসে 16 আনা
হ্যাঁ, এটাই বাঙালিয়ানা। বাঙালি উৎসব 12 মাসে 13 পার্বণ। যে বাঙালি, সে বাঙালির কাছে উৎসব মানে তো এক অনন্য আমেজ, অর্থাৎ তেমনইভাবে ইলিশ উৎসব মানে বাঙালির কাছে এক অনন্য আনন্দ। আজকে আমরা যে ইলিশ উৎসবে উপস্থিত হচ্ছি, হয়তো আমরা ইলিশের যে সাংস্কৃতিক বৈচিত্র্য হয়তো বা তারা উল্লেখ করেছেন, আমরা ইলিশের যে তথ্য বা সেগুলো আমরা জানতে পারছি, কিন্তু আন্দোলন করার যে স্পৃহা সেটা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না। কারণ ইলিশ উৎসব কোনো আন্দোলন নয়, এটি কেবল একটি বিনোদন। আজকে হয়তো ইলিশ উৎসবে আমরা মাছ ভাজা খাচ্ছি, মাছের গন্ধে মোমো করছে সব চারোপাশ। হয়তো দায়িত্বের মধ্যে আপনার কি পড়বে, আপনি ইলিশ মাছ যেটি কাটার পর যে ময়লাটা হয়তো সেটা হয়তো আপনি জায়গা মতো ফেলবেন, কিন্তু এর পাশাপাশি এটা আন্দোলন কোনোভাবেই হতে পারে না। তাই মাননীয় মডারেটর, আজকে ইলিশ উৎসব যে এত জায়গায় হলো, যেটি আমি প্রথমেই বললাম, সেখানে একটি যে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল দ্য ডেইলি স্টার থেকে, সেখানে আমি একটি সাক্ষাৎকারে উল্লেখ করে দিই যে সেই সাক্ষাৎকারে ইলিশ উৎসবে যারা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্য থেকে একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে তারা কি বলেছিলেন? তারা সাক্ষাৎকার উত্তরে বলেছিলেন যে হ্যাঁ, ইলিশ উৎসব আমাদের কাছে এটা খুবই আকর্ষণীয় মনে হচ্ছে এবং ইলিশ উৎসবে আমরা মজা করছি, ইলিশ খাচ্ছি, খুবই আনন্দ পাচ্ছি। কিন্তু যখনই তাদেরকে বলা হচ্ছে ইলিশ রক্ষা, এখানে আন্দোলনের কি কোনো গন্ধ পাচ্ছেন, বা এই ইলিশ উৎসবের সাথে আন্দোলনের কি, আন্দোলন সম্পর্কে আপনাদের কি মতামত, তখন তারা আমতামতাতে উপসংহার টেনেছিলেন। তাই পরিশেষে বিপক্ষ দলের কাছে আমার আহ্বান, আপনারা আমাদের সাথে গলা মিলিয়ে বলুন ইলিশ উৎসব কেবলই বিনোদন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলপ্রধান মোহাম্মদ মাহাদিন আল আবরারকে। শেষ হলো মূল পর্বের উভয় দলের বক্তব্য। এ পর্যায়ে উভয় দলের দলপ্রধানের যুক্তিখণ্ডন পর্ব। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলপ্রধান 2 মিনিট করে সময় পাবে। 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং পুরো 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। বিতর্কের বিষয়, ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, জাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। প্রস্তাবিত বিষয়ে যুক্তিখণ্ডনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলপ্রধান তাসনিম সুফলাকে তার 2 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। তাসনিম সুফলা। ধন্যবাদ সবাইকে। প্রতিপক্ষ বন্ধুরা, দেখুন, একটি উৎসবে যখন সকল ধরনের মানুষ উপস্থিত থাকবে তখন কিন্তু সেটি আর একটি বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেখানে কিন্তু তখন মা ইলিশ ও জাটকা ইলিশ রক্ষার সম্পর্ক কথা বলা হবে। তখন সেটি মানুষে ধীরে ধীরে পৌঁছাতে থাকবে। তখনই কিন্তু মানুষ সেটি সম্পর্কে সচেতন হতে থাকবে এবং তখনই সেটি একটি সামাজিক আন্দোলনের রূপ নেবে। তাই আমরা বলছি যে ইলিশ উৎসব কেবল একটি বিনোদনের নয়, এটি একটি সামাজিক আন্দোলন। দেখুন প্রতিপক্ষ বন্ধুরা, একটি ইলিশ উৎসবে কিন্তু শুধু আমাদের মাছ ভাজা খাওয়া হয় না, এছাড়াও কিন্তু সেখানে ইলিশ নিয়ে গবেষণা করেন যারা, তারাও উপস্থিত থাকেন। জেলেদের বিভিন্ন প্রতিনিধিরা থাকেন, সমাজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরাও থাকেন, এছাড়া মৎস্য গবেষক এবং সাধারণ মানুষরাও থাকেন। তখন সেই ক্ষেত্রে তাদেরকে জাটকা ও মা ইলিশ কীভাবে রক্ষা করা যায় সেই সম্পর্কেও কিন্তু তথ্য দেওয়া হয়। তাই আমরা বলছি যে এটি একটি সামাজিক আন্দোলন, মা ইলিশ ও জাটকা ইলিশ রক্ষার। এবং আপনারা বারবার বলে যাচ্ছেন যে কিনা ইলিশ উৎসব কেবল একটি বিনোদনের বিষয়, এখানে নৃত্য, নাচ, গান এসব হবে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু জেলেদেরকে আপনারা যখন সচেতন করবেন তখনই এটি একটি সামাজিক আন্দোলনের রূপ নেবে। তাই আমরা বলছি যে ইলিশ উৎসব কেবল বিনোদনের নয়, এটি একটি সামাজিক আন্দোলন, এটি মা ইলিশ ও জাটকা রক্ষার একটি সামাজিক আন্দোলন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাসনিম সুফলাকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলপ্রধান মাহাদিন আল আবরারকে তার 2 মিনিটের যুক্তিখণ্ডন উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, যখন প্রতিপক্ষ দলের বক্তব্য শুনছিলাম তখন মনে মনে ভাবছিলাম অদূর ভবিষ্যতে যদি তারা কোনো বিমান বাহিনীর পাইলট হন এবং তাদের বিমান উড্ডয়নরত অবস্থায় যদি ফুয়েল কম হওয়ার সংকেত দেওয়া হয়, তবে তারা বিমানের ইউজার ম্যানুয়াল দিয়ে তার বাতিটি ভেঙে ফেলে বলবেন প্রবলেম সলভড। হ্যাঁ মাননীয় মডারেটর, আজকে তারা আমাদের বিষয়টি বুঝতে পারেননি। আজকে আমাদের বিষয় ছিল ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, এটি জাটকা ও মা ইলিশের রক্ষার একটি সামাজিক আন্দোলন সম্পর্কে আমরা যে সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছেন তার সাথে ইলিশ উৎসবের যে আন্দোলনের সম্পর্ক তারা তা সঠিকভাবে দেখিয়ে যাননি। এরপর মাননীয় মডারেটর তার তৃতীয় বক্তা 16ই ডিসেম্বর নিয়ে বললেন যে 16ই ডিসেম্বরে আমরা সচেতনতা পাই। যে আমার প্রথম বক্তায় কিন্তু 16ই ডিসেম্বর নিয়ে উনি যে কথাটি বলতেন সেটি একইভাবে উল্লেখ করে দিয়েছেন যে 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয়ের চেতনা, যেটা আমরা বুকে ধারণ করি, কিন্তু তখন কিন্তু আমরা আন্দোলনে নামি না। তিনি একই কথা ভিন্ন সুরে গিয়েছেন। এরপর মাননীয় মডারেটর
আমার প্রতিপক্ষের যে তৃতীয় বক্তাকে আমার দ্বিতীয় বক্তা প্রশ্ন করে গিয়েছিলেন এবং তার উত্তরের প্রত্যাশা ব্যক্ত করে গিয়েছিলেন, তার কোনো গঠনগত তথ্যের প্রশ্নের উত্তর তিনি দিয়ে যাননি। এরপর মাননীয় মডারেটর আজকে আন্দোলনের সাথে যে আমাদের উৎসবের কি সম্পর্ক তা তারা এখনও ধোঁয়াশা করে রেখে গিয়েছেন। মাননীয় মডারেটর, আন্দোলন তারা বললেন যে ইলিশ উৎসবে অনেক ধরনের মানুষ আসে, তাদেরকে আমরা সচেতন করি এবং ধীরে ধীরে এটি নাকি আন্দোলনের রূপ নেয়। মাননীয় মডারেটর, আমি আমার প্রথম পর্বের বক্তব্যে কিন্তু অনেক উৎসবের কথা উল্লেখ করে গিয়েছিলাম, কিন্তু সেই উৎসব কখন কোথায় কিভাবে আন্দোলনের রূপ নিল তেমন কোনো তথ্য কিন্তু আমরা পাইনি, এবং আপনারা সেই উৎসব যে আন্দোলনের রূপ নিয়েছেন তেমন কোনো তথ্য দেখিয়ে যাননি। ভিত্তিহীন তথ্যের উপর আপনারা বক্তব্য দিয়ে গেলেন, যেটি আমাদের হাউসের মূল্যবান সময় নষ্ট করেছে। তাই পরিশেষে আপনাদের কাছে উদ্যত আহ্বান, আমাদের এই বিতর্কের মঞ্চকে অযথা নাট্যমঞ্চে পরিণত না করে আমাদের সাথে গলা মিলিয়ে বলুন, ইলিশ উৎসব কেবলই বিনোদন, এটি জাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন কোনোভাবেই হতে পারে না। পরিশেষে ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ইলিশ উৎসবের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ধন্যবাদ বিপক্ষ দলের দলপ্রধান মোহাম্মদ মাহাদিন আল আবরারকে। এ পর্যায়ে শেষ হলো প্রস্তাবিত বিষয়ের প্রদর্শনী বিতর্কটি। বিতর্কের বিষয় ছিল ইলিশ উৎসব কেবল বিনোদন নয়, জাটকা ও মা ইলিশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। প্রস্তাবিত বিষয়ের উপর সভাপ্রধান হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন সব্যসাচীর লেখক ডাক্তার পীযূষকান্তি বড়ুয়াকে তার কিছু বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ। ধন্যবাদ। আমরা দুটো স্কুলকে ধন্যবাদ জানাই, তারা চেষ্টা করেছে আজকের যে বিতর্কের বিষয় সেই বিষয়ের ওপরে তারা আলোকপাত করে যথাযথভাবে আজকের মূল বক্তব্যটা তুলে আনতে। তো তারা তো এখনও শিক্ষার্থী, এই জন্য তারা আসলে তাদের সাধ্যের যেটুকুন সামর্থ্য ছিল সেটা চেষ্টা করেছে। হয়তো ভবিষ্যতে তারা আরও গভীরভাবে এই বিষয় নিয়ে ভাববে এবং ইলিশ রক্ষায় অবদান রাখবে। তো যে কোনো, আমি প্রথমে ছোট্ট একটা গল্প বলি যে এক রাজা, তাকে মধ্যাহ্ন ভোজনের জন্য তার পাত পেতে দেওয়া হয়েছে, খাবার সমাবেশ করা হয়েছে, কিন্তু রাজা এক পদের বেশি খেতে পারেন না। রাজার সামনে 32 পদ জমা করা হলো। তো রাজাকে জিজ্ঞেস করা হয়েছে যে মহারাজ, আপনি তো এক পদ মাত্র খান, আপনার এত পদের দরকার কি? তো রাজা তখন বলেছিলেন, আমার উসিলায় অন্যরা যাতে খেতে পারে। এই কথাটা এখানে প্রযোজ্য, এজন্য ইলিশ হচ্ছে মাছের রাজা। এই ইলিশ হচ্ছে আমাদের এই উৎসবের একটা লক্ষ্য। সে ইলিশকে কেন্দ্র করে সংস্কৃতি যাতে বিকশিত হতে পারে, এই জন্য এখানে কিছু সংস্কৃতির বিনোদন আমরা সম্মিলন ঘটিয়েছি। কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইলিশ উৎসবকে একটা আন্দোলনে পরিণত করা, এবং এটি একটি সামাজিক আন্দোলন। কেননা প্রতিটি আন্দোলনের একটা মূলমন্ত্র থাকে, মূল প্রতিপাদ্য থাকে। যেমন এই ইলিশ উৎসবের আগে যে প্রতিপাদ্যটা ছিল সেটা ছিল জেগে ওঠো মাটির টানে। অর্থাৎ আমরা যান্ত্রিক সভ্যতায় এসে নাগরিক সভ্যতায় আমরা অভ্যস্ত হয়ে গেছি, ভুলে গেছি আমাদের গ্রাম, ভুলে গেছি আমাদের শেকড়, ভুলে গেছি আমাদের ঐতিহ্য। ইলিশ উৎসব আমাদের সেই ঐতিহ্যকে মনে করিয়ে দিয়েছে। ইলিশ উৎসব আমাদের আগামী প্রজন্মের মধ্যে শেকড়ের প্রতি দায়বদ্ধতা তৈরি করে দিয়েছে। পরবর্তীতে আমাদের এই জেলা যখন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ইলিশের বাড়ি হিসেবে প্রতিপন্ন হলো, তখন আমরা আরেকটা স্লোগান পেলাম, প্রতিপাদ্য পেলাম, জাটকা এবং মা ইলিশের পাশে আমরা আছি প্রতিটি নিঃশ্বাসে। এখানে একটা অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, আমরা জাটকা এবং মা ইলিশকে বাঁচানোর যে আন্দোলন, সে আন্দোলনে আমরা ঘুমে জাগরণে প্রতিটি নিঃশ্বাসে, চলায় বলায়, আমার আচার আচরণে আমি তাকে বাঁচানোর, তাকে রক্ষা করার অঙ্গীকার করছি। কেন রক্ষা করার অঙ্গীকার করছি? প্রথমত এটা আমার জাতীয় সম্পদ, এটাতে আমরা আমাদের এই যে ভৌগোলিক নির্দেশকের যে একটা আমাদের যে অধিকার, এটা আমরা পেয়েছি। তার পাশাপাশি এই মেঘনার জল, এখানে যে ইলিশ হয়, এই মেঘনার এই অঞ্চলটাকে আমরা ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করি। সুতরাং এইখানে আমাদের এই অঙ্গীকারটা রক্ষা করার জন্য ইলিশ উৎসবকে আমরা ব্যবহার করি, যাতে করে মানুষকে সচেতন করা যায়। এটা যে একটা আন্দোলন, এখানে সহজে এই
এই যে পুস্তিকাটা আছে, এই পুস্তিকাতে বলা হয়েছে, যেমন আমরা এখানে দেখছি যে অনুষ্ঠানের থিম কি, অনুষ্ঠানের থিম হচ্ছে মা ইলিশ ধরা বন্ধ এবং জাটকা ইলিশ নিধন রোধে সচেতনতা বৃদ্ধি করা। এটা কোনো উৎসবের কথা নয়, এটা একটা আন্দোলনের কথা। এবং আমাদের প্রত্যাশা কি হলো? প্রত্যাশা হলো এটিকে সরকারি গ্যাজেটভুক্ত করা, অর্থাৎ যাতে করে এই ইলিশ উৎসবের মধ্য দিয়ে শুধুমাত্র চাঁদপুরের মানুষ সচেতন না হয়, এটার মধ্য দিয়ে সরকারের আয়োজনে সারা বাংলাদেশে যাতে ইলিশ উৎসব ছড়িয়ে পড়ে এবং সবাই যাতে সচেতন হয়। এখানে আরও একটা কথা আছে, যেমন আমরা এখানে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এখানে বলা হচ্ছে যে আমাদের দেশের জাতীয় সম্পদ এই ইলিশের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের, অর্থাৎ আমরা ইলিশকে যে রক্ষণাবেক্ষণ করব সেই দায়িত্বটা আমরা এই উৎসবের মধ্য দিয়ে নিচ্ছি। আমরা আন্দোলন বলতে শুধু যে লড়াই, মারামারি, কাটাকাটি এটা বুঝি না। আন্দোলন মানে হলো আলোড়ন। পদার্থবিদ্যার ব্যাখ্যা থেকে আমরা জানি, তোমরা নিশ্চয়ই সবাই জানবে, আন্দোলন মানে হলো আলোড়ন। যখন অণুগুলোর মধ্যে আলোড়ন তৈরি হয় তখন তারা একটা গতি পায়, একটা মুখে তারা ছুটে চলে। সেরকম এই ইলিশ উৎসবের যে আন্দোলন, এটা সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনগণকে ইলিশ রক্ষার পাশাপাশি এই কথাও বলছি, যেটা আমরা এইবার থেকে বলছি, আগে ইলিশ চিনতে হবে, পরে ইলিশ কিনতে হবে। কেননা এই ইলিশ উৎসবের মধ্য দিয়ে আমরা চাঁদপুরের মানসম্মান রক্ষা, ঐতিহ্য রক্ষার একটা চেষ্টা করছি। মানুষজন এই যে কোনো ইলিশকে চাঁদপুরের ইলিশ বলে বিক্রি করে বেশি বেশি মুনাফা পাওয়ার চেষ্টা করে। আমরা সেই জায়গায় সেই প্রতারকদেরকে ধরিয়ে দিতে চাই, আমরা সেই সঠতাকে আমরা রুখে দিতে চাই। এই জন্য ইলিশ উৎসবের মধ্য দিয়ে আমরা একটা আন্দোলন করতে চাই। এটা আন্দোলন বলে সঙ্গত কারণে আমরা এখানে নারী ভাবনা রেখেছি। আমরা এই মূল কর্মকাণ্ডের মধ্যে, ইলিশ উৎসবের মূল কর্মকাণ্ডের মধ্যে গোল টেবিল বৈঠক রেখেছি। আমরা এখানে আরও রেখেছি কি, এই যে বিতর্ক, বিতর্কটা কেন রেখেছি? বিতর্ক মানে কি? বিতর্ক মানে হলো দুপক্ষের যুক্তিতর্কের মধ্য দিয়ে সত্যকে ছিনিয়ে আনা, সত্যকে বেছে আনা। আমরা সেই সত্যকে বেছে আনার মাধ্যমে এটা প্রমাণ করতে পারি যে আসলে ইলিশ উৎসবের উদ্দেশ্য বিনোদন নয়, ইলিশ উৎসবের উদ্দেশ্য হচ্ছে একটা সামাজিক আন্দোলন। এখানে দুটো বিষয় আছে, একটা বিষয় হচ্ছে ইলিশ একটি মাছ, সেই মাছকে রক্ষা করা, আরেকটা হচ্ছে ইলিশ একটি সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বিকশিত করা। আমরা মনে করি এই উৎসবের মধ্য দিয়ে আমাদের সেই যে লক্ষ্য, সেই যে থিম, যে উদ্দেশ্য, সেটা সফল হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে অনলাইন এই যে প্রচারণার মাধ্যমে, সম্প্রচারের মাধ্যমে ইলিশ উৎসবের যে মৌলিক কার্যক্রম সেটা দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে এবং আমরা বুঝতে পারছি যে মানুষের যে আমরা অংশগ্রহণ দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে, সেখানে আমরা বুঝতে পারছি যে আসলে ইলিশ উৎসব আন্দোলনে পরিণত হতে চলেছে এবং আন্দোলনে ইতোমধ্যেই সে পরিণত হয়ে গেছে। যাই হোক, আমি উভয় পক্ষের যে বক্তব্য, সেই বক্তব্যকে সাধুবাদ জানাই এবং আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। যারা এতক্ষণ ধরে আমাদের এখানে এই ইলিশ উৎসবের যে বিতর্কটি শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার এই যে ছাত্রছাত্রীদের জন্য একটু কথা বলি। উৎসব মানে যে বিনোদন তা কিন্তু না, কেননা এখানে আমরা অনেকগুলো উৎসবের কথা বলছি যেগুলো বিনোদন না, যেগুলো আন্দোলন। যেমন 1 জানুয়ারি বই উৎসব। 1 জানুয়ারি আমরা যে বই দেই সরকারের মাধ্যমে বিনামূল্যে বই, এটা বিনোদনের জন্য না, এটা উৎসবের জন্য, অর্থাৎ এটা আন্দোলনের জন্য, যে সবাই যাতে শিক্ষার মধ্যে আসে। তারপর আমরা করি কি, আয়কর মেলা করি। আয়কর মেলা মানে কিন্তু বিনোদন না, সবাইকে যাতে রাষ্ট্রকে তারা যাতে ট্যাক্স দেয়, কর দেয়, আমরা তার জন্য উৎসাহিত করি। আমরা টিআইবির আয়োজনে তথ্য মেলা করি। তথ্য মেলা কিন্তু কোনো বিনোদন নয়, তথ্য মেলা হচ্ছে কি মানুষকে সচেতন করা যাতে তারা তথ্য চায়। আমরা বিজ্ঞান মেলার আয়োজন করি। বিজ্ঞান মেলা মানে কিন্তু উৎসব না, বিজ্ঞান মেলা মানে হচ্ছে মানুষকে বিজ্ঞান মনস্ক করার আন্দোলন। পাশাপাশি অমর একুশে গ্রন্থমেলা। অমর একুশে গ্রন্থমেলা আসলে কোনো বিনোদন না, জাতিকে জ্ঞান ঋদ্ধ করার জন্য এই বই মেলা হয়। আমরা জেলা ব্র্যান্ডিং মেলাও পেয়েছি। জেলা ব্র্যান্ডিং মেলা কিন্তু কোনো বিনোদনের মেলা নয়, জেলা ব্র্যান্ডিং মেলা হচ্ছে জেলাকে আসলে আরও বেশি সামগ্রিক একটা উন্নয়নের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তারপর আমরা পাই ভাষা উৎসব, গণিত উৎসব, এগুলো সব কিন্তু নামে উৎসব, মূল উদ্দেশ্য হচ্ছে তাদের আন্দোলন। পাশাপাশি আপনারা হয়তো দেখবেন যে পত্রপত্রিকায় যে 50 জন 100 জন তরুণ তরুণী বিনা যৌতুকে বিয়ে করছে। এই বিনা যৌতুকে বিয়ে এটা কিন্তু উৎসব না, এটা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে আন্দোলন, সামাজিক আন্দোলন। সুতরাং এত যে কথা বললাম এগুলি কিন্তু আসলে উৎসব না, নামে উৎসব। এদের কাজ হলো কি, আন্দোলন।
আমরা বলি এখান থেকে ইলিশ উৎসব একটি সামাজিক আন্দোলন এবং এটা দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। এর মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয় মাছ ইলিশকে যেমন রক্ষা করব, তেমনি আমরা আমাদের জাতীয় সংস্কৃতিকেও রক্ষা করব। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমি চতুরঙ্গের ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদ ভাইকে ধন্যবাদ জানাই এরকম একটি উৎসবের পরিকল্পনা করেছেন বলে। আমরা দীর্ঘক্ষণ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বিতার্কিক বন্ধুদের বেশ মূল্যবান কথা শুনলাম। নয়েজটা কমাও, একটু সাউন্ডটা বাড়বে, আমার গলাটা কিন্তু বসা। আজকে 6 দিন কথা বলতে বলতে একদম গলাটা বসেই গেছে। তো যে কথাটা বলছিলাম, বিতর্ক এমন একটা জিনিস বিষয়বস্তুর উপরে পক্ষে এবং বিপক্ষে বলতেই হয়। আজকে যারা বিষয়বস্তুর বিপক্ষে বলেছেন তারাও যদি অন্তর থেকে বলেনি, তারা আমি মনে নেব বলার জন্য বলা। বিষয়বস্তুর পক্ষে বিপক্ষে কাউকে না কাউকে বলতে হবে। তা আমি আমাদের বিতর্কের আরেকজন গুরু, এক গুরু বসা, আমাদের চতুরঙ্গের উপদেষ্টা, আরেকজন হচ্ছে ইলিশ উৎসবের আহ্বায়ক জনাব কাজী শাহাদাত ভাইকে বলছিলাম, আমাদের মৌলিক কর্মসূচি বইতে যেটা লেখা আছে, প্রতিপক্ষের বক্তব্য কিন্তু একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, উৎসব বিরোধী হয়ে যাচ্ছে। তো শাহাদাত ভাই বললেন যে না, এটাই বিতর্ক। তো ভালো লাগলো, এটা যে একটা সামাজিক আন্দোলন আমাদের সম্মানিত উপদেষ্টা চতুরঙ্গের এবং ইলিশ উৎসবের পীযূষ দাস চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। স্মরণিকাটি আপনাদের সামনেই রয়েছে। আমাদের এখানে শুধু বিতর্কেই হয় না, আমাদের কিন্তু নারী ভাবনা থাকে, নারীদের অংশগ্রহণ থাকে। সেখানে লেখা ছিল জাটকা রক্ষায় গৃহিণীদের ভূমিকাটাই মুখ্য। কিভাবে মুখ্য? আমি স্বামী টমেটো নিয়ে আসলাম আর ছোটো ছোটো জাটকা ধরে কিনে নিয়ে আসলাম, একটু মনে হয়েছে ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ি খাই, তাহলে মহিলাদের ভূমিকাটা মুখ্য কিভাবে হয়? সে যখন ইলিশের প্রতি ভালোবাসা দেখে সে যখন জাটকাটা মানে ছুটে মারবে যে না আমি এটা রাঁধব না, এটাই আন্দোলন, এটাই গৃহিণীদের ভূমিকা। আবার আমাদের সাংবাদিক বন্ধুদের কিন্তু মুক্ত ভাবনা ছিল। তারা বলেছে আমরা প্রশাসনের সাথে যাই, আমরা অভিযানে যখন ওনারা যায় ওনাদের সাথে থাকি। তারা তাদের ভাবনার কথা বলেছে যে না, অভিযানটা এইভাবে না, এইভাবে হলে আরও ভালো হয়। আমরা আমাদের মৎস্যজীবীদের কথা শুনেছি, প্রশাসনিক কর্মকর্তারা বলে একরকম, তাদের ভাবনা কিন্তু অন্যরকম। লুঙ্গি পরে খালি পায়ে আমাদের প্রান্তিক জেলেরা, যে জেলেদের হাতে তাজা ইলিশ মাছের লাফানিতে তার হাতটাও কিন্তু ঝাঁকুনি মারে, সে প্রান্তিক জেলেদেরকে এনেছি, তারাও তাদের কষ্টের কথা বলেছে। আমরা শুধু ইলিশ রক্ষার কথা বলিনি, আমরা কিন্তু জেলেদের তার পরিবারের জীবন মান উন্নয়নের কথাও বলেছি। আপনি পড়ে দেখবেন আমাদের আরও বিষয় রয়েছে। বিতর্কের পাশাপাশি মুক্ত ভাবনা, জেলেদের মুক্ত চিন্তা, এবং রাত্রে আমার হারুন আল রশিদ আইডির থেকে কিন্তু এটা সম্প্রচার হচ্ছে, আপনারা দেখবেন। আমরা মাননীয় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, আমাদের প্রথম দিন যে সকল অতিথি ছিলেন, তারপরের দিন আমাদের মাননীয় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং কোস্টগার্ড স্টেশন কমান্ডার এই মঞ্চে ছিলেন। এমনিভাবে গতকাল পর্যন্ত আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমরা যে প্রশ্নগুলো করেছি তাদেরকে, যেটা বইতে লিপিবদ্ধ রয়েছে, এগুলো আসলেই ইলিশকে বাঁচানোর জন্য, জেলেদের জীবন মান উন্নয়নের জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আমাদের তো ঢাল নেই, তলোয়ার নেই, আমাদের পিস্তল নেই, বন্দুক নেই। আমরা গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, বিতর্কের মাধ্যমেই তো বলবো। আমাদের মাধ্যম তো এটাই। মানুষকে সচেতন কিভাবে হয়? 71, 69 বা 52 থেকে যদি আমরা ধরি, প্রতিটা আন্দোলন সংগ্রামে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিল গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে জাগরণ সৃষ্টি করেছে। তো আমাদেরও কিন্তু সাংস্কৃতিক কর্মী হিসাবে আমরা এই ইলিশ উৎসব বলি, ভরা মৌসুমে আমরা এই উৎসবটা করি মা ইলিশ সংরক্ষণের আগ মুহূর্তে, ঠিক না দাদা? সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে, অক্টোবরের মাঝামাঝিতে কিন্তু মা ইলিশ ধরা বন্ধ থাকে। আশ্বিনের
ভরা পূর্ণিমায় 22 দিন আমরা কিন্তু মা ইলিশ তখন কিন্তু রেণু ছাড়ে, তার আগে কিন্তু আমাদের এই উৎসবের সূচনা হয়েছে। তো আমরা এটাও প্রস্তাব করেছি যে সমুদ্রে যখন জেলেরা মাছ ধরতে যায়, প্রাকৃতিক ঝড়ের কবলের পরে সেই জেলে যখন মারা যায় তার পরিবারটা অসহায় হয়ে যায়। আমরা রাষ্ট্রের কাছে বলেছি তাকে সরকারি একটা বিশেষ প্রণোদনা অথবা রাষ্ট্রীয়ভাবে তাকে জীবন বীমার আওতায় আনলে হয়তো তার পরিবারটা বেঁচে যাবে। আমরা জেলেদের কথাও তো বলি, ইদানিং আমরা বেশি বেশি বলি। চাঁদপুরের ইলিশ ব্র্যান্ডিং হওয়াতে এখন বরিশালের ইলিশের মধ্যেও কিন্তু চাঁদপুরের সিল মারা হয়। ভোলা, মনপুরা, আমার কক্সবাজার এবং চিটাঙ্গের ইলিশের উপরও কিন্তু চাঁদপুরের সিল মেরে আমাদের কিছু অনলাইন ব্যবসায়ীরা বিক্রি করে। কিন্তু যারা ভোক্তা, যারা অনলাইনে অর্ডার দেয়, খাওয়ার পর বুঝে চাঁদপুরের ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না। তার মানেটা কি? আমরা প্রতারিত হই। এই কারণেই এই কথাটা কিন্তু আমাদের মাননীয় জেলা প্রশাসকও বলেছে, বিভিন্ন অঞ্চলের ইলিশ চাঁদপুরে এনে চাঁদপুরের নাম করে বিক্রি করা হয়। আমরা তখন আগামী স্লোগান নির্ধারণ করেছি স্যারের উপস্থিতিতে, যে স্যার তাহলে আগামীতে আমাদের স্লোগান হবে জেগে উঠে মাটির টানে। এই স্লোগানটি ছিল আমার, অনেক বছর চলেছি। আজকে 2 বছর যাবৎ জাটকা এবং মা ইলিশের পাশে আমরা আছি প্রতিটি নিঃশ্বাসে। এটা হচ্ছে, এই স্লোগানটা হচ্ছে আমাদের পেজুসদার। আমি ওনার কাছ থেকে অনুরোধ করেছি, দাদা একটা স্লোগান নির্ধারণ করুন। আস্তে আস্তে আগামীতে স্লোগান হবে ইলিশ আগে চিনতে হবে, তারপরে কিনতে হবে। কারণ আপনাকে তো সমুদ্রের ইলিশ, চাঁদপুরের ইলিশ বলে তারা বিক্রি আপনার কাছে বিক্রি করে, কিন্তু এতে করে আমাদের চাঁদপুরের মেঘনার ইলিশের ঐতিহ্য কিন্তু সারা বাংলাদেশে, সারা বিশ্বের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। চাঁদপুরের মানুষ হিসাবে আমরাও তো এই বিষয়টায় লজ্জিত যে চাঁদপুরে ইলিশ কেনার দরকার না। একটা সময় আসবে চাঁদপুরের মানুষ অনলাইনে ইলিশ করলে আমাকে চিটাঙ্গের ইলিশ দিয়ে বলে এটা চাঁদপুরের ইলিশ। চাঁদপুরের মানুষ প্রতারক, ভণ্ড। এই অপবাদটা তো আমার গায়েও লাগবে, আপনাদের গায়েও লাগবে। আমরা উৎসবের কথা বলছি, পাশাপাশি এখানে আন্দোলনের কথাটাই বেশি বলা হয়। যে উৎসবের ব্যাখ্যাটা দাদা দিয়েছেন, আমি আর সেদিকে যাব না। আমি বিনীতভাবে সাদাত ভাই কোথায়? সাদাত ভাই আছে? চলে গেছে? আর ওনাকে তো আসার কথা ছিল। যাই হোক, আমরা বিস্তারিতভাবে যাব না। আমরা অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমাদের 13টা ইলিশ উৎসব হয়েছিল গ্রামীণ ফোন, প্রাণ, আরএফএল গ্রুপ, পুষ্টি সোয়াবিন এগুলোর স্পন্সরে। স্পন্সর প্রতিষ্ঠান কিন্তু টাকা দেয় না। আমাদের সন্তানদেরকে আমরা বলে যাই, বা অনলাইনে আমি বলছি, স্পন্সর মানেই লক্ষ লক্ষ টাকা দেয় না। স্পন্সর প্রতিষ্ঠান 1000 টাকা আমাদেরকে নগদ দেয় না। তারা কি দেয়? টেবিলের সামনে ফেস্টুন, আপনাদের 2 পাশে ফেস্টুন, পিছনের ব্যানার, সামনের গেট, শহরের সাজসজ্জা, আমাদের বিতার্কিকদের ক্রেস্ট, প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তাদের ক্রেস্ট, এবং খুব কাকুতি মিনতি করে আমরা অতিথির ক্রেস্টগুলা। এর বাইরে হয়তো জোর করলে কয়েকটা টি শার্ট দিবে, একদিন গা দেওয়ার পর সেটা দিয়ে কিন্তু আপনাকে অন্য কাজ করতে হয়। এটা অনেক দিন ব্যবহার করার উপযোগী না। এগুলোই তারা দেয়, এগুলোই তারা দেয়। তারপর আমরা কিন্তু এগুলো, এই উপকরণগুলো করতে গেলেও তো আমাদের 3-4 লাখ টাকা লাগে। আমরা তো বেঁচে যাই, কিন্তু এই 2 বছর যাবৎ আমরা আমাদের অর্থায়নে কাজটা করছি। আমি এই ইলিশ উৎসবের হয়তো আমি রূপকার দাদারা আমাকে হয়তো বলেন, আমি আনন্দও পাই, কিন্তু এই উৎসব 15 বছর চলে আসছে, এটা আমার একার কৃতিত্ব নয়। এখানে অ্যাডভোকেট বিনয়ভূষণ মজুমদার, আমাদের চেয়ারম্যান কার্যনির্বাহী কমিটির, আমাদের উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত, আমাদের উপদেষ্টা পেজুসদা, আমাদের শিল্পীরা, আমাদের কমিটির কর্মকর্তারা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে এবারকার 14টা সাংস্কৃতিক দলের 280 জন শিল্পী আসছে। গতকাল ছিল ভারতের কলকাতার 5 জন শিল্পী, আগামীকাল আসবে 7 জন শিল্পী, বিভিন্ন তারকা শিল্পীরা আসছে। এদেরও কিন্তু এই ইলিশ উৎসবের শ্রমগান রয়েছে। আমরা কাউকে কিন্তু কমার্শিয়ালি কোনো পেমেন্ট দেই না। আসলে একটু চেষ্টা করি, ইলিশ উৎসবে আসছেন তাকে তো আমি তেলাপিয়া মাছ দিয়ে খাওয়াতে পারি না। তাকে কি সস্তা পাঙ্গাস মাছ দেওয়া যায়? কষ্টে হলো নিজেরা না খেয়েও কিন্তু তাদেরকে 1 টুকরা ইলিশ মাছ দেওয়ার চেষ্টা করেছি। আমরা সেই সকল যারা এসছেন গান বাজনা করতে, তাদেরও শ্রম আছে। আপনারা যারা দীর্ঘ 15 বছর বিতর্কে অংশগ্রহণ করেছেন, এটা সফলতা, এটা শ্রমগাম আপনাদেরও আছে। তথা চাঁদপুরবাসীর উৎসবের আয়োজক চতুরঙ্গ, চতুরঙ্গের বয়স এই বছর 40 বছর, প্রতিষ্ঠাতাদের মধ্যে আমি একজন।
আমাদের বিনোদা 3 বছর পর আসছে। এই 40 বছর চতুরঙ্গ ধারাবাহিকভাবে কোনো বছর একটি বছরের জন্য স্থবির হয়নি, কার্যক্রম চলমান রয়েছে। আমাদের অনেক অর্জন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা 586টা সাংস্কৃতিক টিম নিয়ে গেছি বিভিন্ন জেলায়। আমরা এই বছর পর্যন্ত আমরা 326 জনকে চতুরঙ্গ পদক প্রদান করেছি সমাজের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য। আমাদের অর্জন এই বছর আমরা প্রতিযোগিতা আনিনি গানের বা আমাদের নাচের। গত বছর পর্যন্ত 17টি উৎসবে, 3টি সাংস্কৃতিক উৎসব, 14টি ইলিশ উৎসব, 17টি উৎসবে প্রায় 2000-এর অধিক মেধাবীকে আমরা কিন্তু ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেছি। তো আমরা কিন্তু চলমানই ছিলাম। এই চতুরঙ্গকে চলমান রাখার জন্য চাঁদপুরের আপনারা, আমরা সবাই কিন্তু আমাদেরকে সাহায্য করেছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। যাই হোক, অনেক কথাই বললাম। আমি আজকে আমাদের উপদেষ্টা, আজকে যিনি সভাপ্রধান, আমি তার হাত দিয়ে, আমরা আসলে এবছর কিছুই করতে পারিনি। আমরা মাতৃবীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বন্ধুদেরকে বলবো আমাদের উপদেষ্টাদের হাত থেকে ক্রেস্টটি গ্রহণ করার জন্য। এত ভালোবাসি তবু পরাণ ভরে না, হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা খোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে। এই যে দেখেন, এই যে তারা স্মারকটা গ্রহণ করলো, নেপথ্যে একটা দেশের গান বাজলো, দেশের গান, আপনার মনের মধ্যে একটু শিহরণ জাগে না? এটাই দেশপ্রেম, এটাই ইলিশ রক্ষার একটা দেশপ্রেম। আপনার আমাদের সকলের দায়িত্ব। সুধীমণ্ডলী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় চাঁদপুরের শুভেচ্ছা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে। সুধীমণ্ডলী, এই পর্বের এখানে সমাপ্তি। শুরু হচ্ছে আমাদের আমরা আলোকিত নারী চাঁদপুরের রেসিপি প্রদর্শন। আমি মঞ্চে আমাদের কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো একটু মঞ্চের প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের সামনে আমাদের গানটা চলবে। বিতর্কে যারা অংশ নিয়েছেন আপনাদের অনেকের স্মরণীয় দিয়েছেন, নিয়ে যাবেন। আমি আলোকিত নারী তোরা দেখবি যদি আয় ধরবি যদি আয়, তোরা দেখবি যদি আয় ধরবি যদি আয়। ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে ডাকে ইশারায়, ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে
তোরা দেখবি যদি আয় ধরবি যদি
আর মাছ ধরি, মাছ ধরি আর জাল ফেলি, জাল ফেলি আর মাছ ধরি, মাছ ধরি আর জাল ফেলি, জাল ফেলি আর মাছ ধরি। ইলিশ মাছের ঝাঁক পড়েছে মেঘনা দরিয়ায়, ইলিশ মাছের ঝাঁক পড়েছে মেঘনা দরিয়ায়। দেখবি যদি আয়, ধরবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, ধরবি যদি আয়। ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে ডাকে ইশারায়, ওই রূপালী মাছের টানে। সম্মানিত সুধীমণ্ডলী, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ১৫তম জাতীয় ইলিশ উৎসবের আজ ষষ্ঠ দিন, আগামীকাল সমাপনী। এই ষষ্ঠ দিনে আমাদের সবচেয়ে মূল বিষয়বস্তু, মূল ইভেন্টের আয়োজন হচ্ছে ইলিশ রেসিপি প্রদর্শন। ইলিশ রেসিপি প্রদর্শন গত বছর মতো এবছরও অংশ নিয়েছে আমরা আলোকিত নারী চাঁদপুরের আমাদের বিভিন্ন যারা ইভেন্টের আয়োজন করেন, এই প্রতিষ্ঠানকে যারা পরিচালনা করেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের আমার কন্যা শারমিন আক্তার জুই সহ যারা আমার ডানে বামে রয়েছেন, তারাই এই প্রতিষ্ঠানের প্রাণশক্তি, চালিকা শক্তি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের ভাইস চেয়ারম্যান সাধনা সরকার। একটু মঞ্চে আসতে হবে আপনাকে খুব তাড়াতাড়ি। আমরা চমৎকার রেসিপি দেখছি, 1 2 3 4 5 টেবিল 8টা রেসিপি, 5টা, আরও 3টে হলে ভালো হতো। আসলে বললে তারা নিয়ে আসতে পারত। আমরা এই আইটেমটার জন্য আমরা গত বছরই ঘোষণা দিয়েছিলাম যে ইলিশ উৎসব যতদিন হবে ততদিন আমরা আলোকিত নারী এই ইভেন্টের তারা পার্টনার, তারা প্রতি বছর এই আয়োজনটি আরও ব্যাপকভাবে করবে, আরও আকর্ষণীয়ভাবে করবে। তো আমরা প্রথমেই আমাদের সাধনা সরকার এই 6 দিন যাবৎ দেশ বিদেশের যত অতিথিরা এসছেন তাদেরকে রান্না করে খাওয়ায়, এবং রান্নার স্বাদ মাশাআল্লাহ মোটামুটি ভালোই তিনি রান্না করেন। যেহেতু নারীদের ব্যাপার এখানে, কিন্তু এই আয়োজনটাই যদি মাইক্রোফোনটা একজন নারীর হাতে থাকতো তাহলে বিষয়টা 16 কলায় পূর্ণ হতো। এই ইভেন্টে আমি কমপ্লিটলি বেমানান, আর দীর্ঘক্ষণ মাইক্রোফোন নিয়ে অযথা অর্থহীনভাবে কথা বলার এই অভিজ্ঞতাটা, এই বদ অভ্যাসটা একমাত্র আমারই বেশি চতুরঙ্গের। অন্যরা হয়তো তেমন একটা বিশদভাবে বলতে পারে না বা কইতে পারে না, সেই কারণে কিন্তু আমার এই অত্যাচারটা কইতে না পারলেও তারা কিন্তু সয়ে গেছে। যাই হোক, আমরা এক এক করে শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে একটু পরিচয়টা জেনে নিন। একদম আমি তো সবাইকে চিনি, তারপরে একদম পুরো তোমাদের নাম পদবিটা এক এক করে বলে আসো। আসসালামু আলাইকুম, আমি নীলা রহমান। আমরা আলোকিত নারী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং লবি রহমান কুকিং ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি। আর আমার একটা পেজ আছে নীলার পিঠাঘর, আমি স্বত্বাধিকারী। তো ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই হারুন কাকাকে, ইলিশ উৎসবের রূপকার। অনেক বছর, প্রায় অনেক বছরই আমি ছোটোবেলা থেকেই দেখছি ইলিশ উৎসব হয়ে আসছে। তো 14তম ইলিশ উৎসব দিয়ে আমরা আলোকিত নারীর মানে এই উৎসবে যাত্রাটা শুরু, এবং গত বছর কাকা আমাদেরকে কথা দিয়েছিল যে যতদিন ইলিশ উৎসব হবে ততদিন আমরা আলোকিত নারী রেসিপির পার্টনার হিসেবে ইলিশ উৎসবে থাকবে। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুইকে, যার কারণেই আসলে এত কিছু আমাদের জন্য সম্ভব। আপনারা অনেকেই দেখেছেন আমরা আলোকিত নারীতে যতগুলো মেয়ে আছে তার মধ্যে অনেক মেয়ে, প্রায় আমরা 7 জন মেয়ে একরকম বলতে গেলে আমরা দলে দলেই টিভি প্রোগ্রামগুলো করছি। হ্যাঁ, একজনের পর একজন, একজনের পর একজন যাচ্ছি। এটা আসলে সম্ভব হয়েছে একমাত্র শারমিন আক্তার জুইয়ের কারণেই এটা হয়েছে, এবং আমরা আলোকিত নারী সদস্য হওয়ার পরেই কিন্তু আসলে আমরা এই সুযোগ সুবিধাগুলি পাচ্ছি। আর এইখানে এসে আমরা আলোকিত নারীতে এসে আমরা যা শিখেছি, যেহেতু আমাদের এটা ট্রেনিং অর্গানাইজেশন, আমরা ট্রেনিংয়ের মধ্যে আমরা যেটা শিখেছি যে একজন আরেকজনকে সাহায্য করা, একজন আরেকজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ হওয়া। হ্যাঁ, তো এই জিনিসগুলো না আমরা আলোকিত নারী ট্রেনিংয়ের মাধ্যমে শিখেছি। আমরা একজন আরেকজনকে আসলে সহযোগিতা করে থাকি। এখানে প্রত্যেকটা রেসিপি আসলে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করেই করেছি। এর মধ্যে আমি একটু বিশেষভাবে
বিশেষভাবে উল্লেখ করব, আপনারা দেখছেন এখানে ডাবের যেই রেসিপিটা, এটা একেবারেই আমার নিজস্ব একটা রেসিপি। আজকে আমাদের আমেনাবাড়ি মৌসুমি এই রেসিপিটা করেছে। আমরা যে লবির রহমান কুকিং ফাউন্ডেশন আমাদের, ওইখানে আমরা ইন্টারন্যাশনালভাবে আমাদের একটা বই লঞ্চ হয়েছিল, ফিশ অ্যান্ড স্পাইসি। ওখানে আমার এই রেসিপিটার সাথে আরও 2টা রেসিপি গিয়েছে। তো আসলে ভালোই লাগে আমরা আলোকিত নারীতে আসার পরে আমরা যখন একজন আরেকজনের সাথে, বা চাঁদপুরের মেয়েরা আসলে তাদের স্কিল ডেভেলপ করতে পারছে, এই জন্য আসলে এই সব কিছুর জন্য না, মানে আমি বলবো যে এগুলি সব প্রশংসার দাবিদার শুধু শারমিন আক্তার জুঁই। ধন্যবাদ শারমিন আক্তার জুঁইকে, ধন্যবাদ হারুন কাকাকে, এবং ধন্যবাদ আমরা আলোকিত নারীর সকল সদস্যকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রথমত চাঁদপুরের ইলিশ উৎসবের যে রূপকার হারুন আঙ্কেলকে, কারণ আসলে উনি যদি এই উদ্যোগটা না দিত তাহলে হয়তো আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মতন যে স্কিলটা কিংবা হচ্ছে যে সুযোগটা সেটা হয়তো পেতাম না। তো আমি হচ্ছি আমরা আলোকিত নারীর এডিটর পোস্টে আছি, এবং সেই সাথে হচ্ছে আমি লবির রহমান কুকিং ফাউন্ডেশনের ট্রেজারার, এবং সেই সাথে হচ্ছে আমি ফুড ব্লগিং করে থাকি। আমার পেজের নাম হচ্ছে চাঁদপুর ফুডি। তো আমি 2018 সাল থেকেই হচ্ছে ফুড ব্লগিংয়ের সাথে যুক্ত, এবং খাবার দাবার নিয়ে আমার হচ্ছে এই পথ চলাটাকে হচ্ছে পরবর্তীতে শারমিন আক্তার জুঁই আপু হচ্ছে রূপ দিয়েছে লবির রহমান কুকিং ফাউন্ডেশনের মাধ্যমে। যেহেতু খাবার দাবার খাচ্ছি এবং ব্লগিং করছি, সেই সাথে যদি আমি খাবার দাবারের রেসিপিটা কিভাবে হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে এই সম্পর্কে আরও ডিটেলস জানতে পারি, তাহলে হয়তো আমি আমার ব্লগিংয়ের মাধ্যমে এটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। তারপর আসলাম আমরা আলোকিত নারীর এডিটর পোস্টে। এখানে এসে মূলত হচ্ছে আমরা আলোকিত নারীটা একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অর্গানাইজেশন। তো এখানে এসে হচ্ছে আমরা বিভিন্ন টপিকের উপরে ট্রেনিং নিয়ে থাকি, যেমন ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন, আপনার এডিটর পোস্টে থাকলে যে রাইটিং স্কিলটা, এই সব কিছুর উপরে হচ্ছে আমরা স্কিলড আপ হয়ে থাকি ট্রেনিংয়ের মাধ্যমে। তো আজকে যে রেসিপিগুলো নিয়ে এসেছে মূলত আমার যে আপুরা, রন্ধনশিল্পী আপুরা, এই আপুরা হচ্ছে প্রত্যেকেই আমরা আলোকিত নারীর সদস্য, এবং সেই সাথে হচ্ছে প্রত্যেকেই খাবারের বিজনেস করে থাকেন এবং বিজনেসের সাথে জড়িত। তো আজকে আমি এখানে এসেছি মূলত হচ্ছে আপুদের সাথে, আপুদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাবো জুঁই আপুকে, যেহেতু আপু দেশে নেই, দেশের বাইরে অবস্থান করছেন। আজকে যদি আপু এখানে থাকতেন তাহলে হয়তো আমাদের অনুষ্ঠানটা আরও বেশি ভালো হতো আপুর সাথে করতে পারলে। আমরা গতবারও আপুর অনুপস্থিতিতেই অনুষ্ঠানটা করেছি, এখানে এসেছি, তখনও আপু বাহিরে ছিল, এখনও আপু দেশের বাহিরেই আছেন। তো সকলে হচ্ছে আপুর জন্য দোয়া করবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন, যাতে আমরা চাঁদপুরকে বিশ্বের দরবারে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেই সাথে চাঁদপুরের যে ইলিশ, এই ইলিশটাকে যাতে আমরা বিভিন্নভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, রান্নার মাধ্যমে হোক আর হচ্ছে আমার ব্লগিংয়ের মাধ্যমে হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আমিনাবাড়ি মৌসুমি, আমার পেজের নাম হচ্ছে ফুড ফিউশন। আমি চাঁদপুর আলোকিত নারীর জয়েন্ট সেক্রেটারি। ধন্যবাদ দিতে চাই 15তম জাতীয় উৎসবের চতুরঙ্গকে, ধন্যবাদ দিতে চাই শারমিন আক্তার জুঁইকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ইলিশ উৎসবের চতুরঙ্গ ইলিশ উৎসবের হারুন মামাকে। আমার পরিচয়টা দিচ্ছি, আমি মুসরাত মুন্নি, আমি আলোকিত নারীর ভাইস প্রেসিডেন্ট। আমি একটা অনলাইন বিজনেস করছি, আমার একটা ছোট পেজ আছে, আমার পেজের নাম হচ্ছে ফ্যাব্রিক সাউজ। এই ইলিশ উৎসবে গত 14তম ইলিশ উৎসব থেকে কিন্তু আমাদের শুরু। মূলত গত ইলিশ উৎসবে 14তম ইলিশ উৎসবে কিন্তু আমি আমার নিজের রেসিপি এখানে প্রদর্শন করেছিলাম। এবার আমি নিজের রেসিপি নিয়ে আসি নাই, কিন্তু আমাদের সাথে যে আপুরা কাজ করছে আপুরা নিয়ে আসছে। তো এই নিয়ে হচ্ছে ইনশাল্লাহ আমরা আগামীতেও কিন্তু এভাবেই আমরা চাই যে আমরা এই হারুন মামার সাথে এইভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করতে। আমাদের সব আপুরা হচ্ছে আমরা গত বছর যারা দিয়েছি, এবার চেষ্টা করেছি যেন নতুন যারা আছে নতুনদেরকে আমরা সুযোগ দিয়েছি যে তারা যেন প্রত্যেকে কিন্তু আমাদের এখানে বিজনেস করে, সবাই অনলাইন বিজনেস করে, তবে সবাই কিন্তু রন্ধনশিল্পী না। এখানে কিন্তু কেক নিয়ে কাজ করে, কেউ হচ্ছে জুয়েলারি নিয়ে কাজ করে, কিন্তু তার পাশাপাশিও কিন্তু আমাদের শারমিন আক্তার জুঁই আপু আমাদেরকে এমনভাবে, আমি বলবো যে আপু আমাদেরকে এমনভাবে তৈরি করেছে যে আমরা কিন্তু শুধু যার যার জায়গা থেকে বিজনেস না, আমরা সব কাজেই ইনশাল্লাহ
ইনশাল্লাহ জানি না আমরা কতটুকু করতে পারছি। আপনারা চাঁদপুরে যারা আছেন তারা হয়তো দীর্ঘদিন দেখছেন আমাদের সংগঠনের মেয়েদের কার্যক্রম। আমরা কিন্তু টিভি প্রোগ্রাম পর্যন্ত করেছি, এখানে অংশগ্রহণ করেছি। সো আসলে এইসবের পিছুই কিন্তু সব কিছুর পিছনেই শারমিন আক্তার জুই আপুরই আসলে অবদান। আপুই কিন্তু আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সব জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে হবে, কিভাবে একটা কাজ থেকে আরেকটা কাজে আগাতে হবে। তো এই জন্য হচ্ছে ধন্যবাদ সবাইকে। আর এখানে আজকে আমাদের আপুরা হচ্ছে বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এক একটা রেসিপির নাম খুবই সুন্দর সুন্দর রেসিপি। আর অবশ্যই হচ্ছে হারুন মামা আর হচ্ছে আপনারা হচ্ছে দেখবেন টেস্ট করে আসলে আমাদের রান্না কেমন হয়েছে। তো সর্বশেষে হচ্ছে ধন্যবাদ, আপনারা সবাই আমাদের আলোকিত নারী সংগঠনের সাথে থাকবেন আর আমাদেরকে এরকম সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ মামাকে। ইনশাল্লাহ আমরা এইভাবেই হচ্ছে আপনাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ। সংক্ষেপে আমরা পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম, আমার নাম ইসরাত জাহান লিটা, আমার পেজের নাম হচ্ছে লিটাস ক্রিয়েটিভিটি। আমি আজকে একটা কেক নিয়ে এসেছি সকলের জন্য। প্রথমেই থ্যাঙ্কস বলবো যে শারমিন আক্তার জুই আপুকে, আপু আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। আর আমি একদমই নতুন সদস্য আলোকিত নারীর, সকল আপুদের সাপোর্ট পেয়ে অনেক ভালো লাগছে। সকলে আমার জন্য দোয়া করবেন। আর এখানে এসে সুযোগ করে দেওয়ার জন্য শারমিন আক্তার জুই আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান বর্ষা। আমরা আলোকিত নারী ট্রেজারার হিসেবে আছি। যদিও আমি রন্ধনশিল্পী না, তারপরেও একটু ট্রাই করলাম, যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে একটা রেসিপি আনার জন্য। তো ছোট্ট একটু ট্রাই করছি, জানি না কীরকম হবে, টেস্ট করলে বোঝা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাদিয়া নাসির, জেনারেল মেম্বার অফ আমরা আলোকিত নারী। আমি আমার দুইটা অনলাইন বিজনেস আছে, দুইটাই হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্টস নিয়ে। আমি কোনো রন্ধনশিল্পী বা কোনো শেফ না, একজন স্টুডেন্ট হিসাবে সবারই বেসিক রান্নার স্কিল থাকা উচিত। সো আমি খুব সিম্পল একটা ডিশ নিয়ে এসেছি, আশা করি সবার খুব ভালো লাগবে। আর সব আপুরা এতক্ষণ তো অবশ্যই থ্যাংক ইউ বললো, চতুরঙ্গকে, শারমিন আক্তার জুইকে। আমিও তাদের কাছে খুবই থ্যাঙ্কফুল এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশা করি আমি আমার কাজ দিয়ে সবার কাছে নিজেকে আরও ভালো ভালো প্ল্যাটফর্মে বা নিজেকে তুলে ধরতে পারবো। ধন্যবাদ, এতটুকুই। আশা করি আমার ডিশটা ভালো হবে, সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ। রাজীব, হ্যাঁ রাজীব। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আলোকিত নারীর যারা আজকে এখানে উপস্থিত হয়েছে সবার সংক্ষিপ্তভাবে আমরা তাদের পরিচয় শুনলাম। এবার আমরা তাদের সবাইকে ইলিশ উৎসবের একটি স্মরণিকা দিয়ে বরণ করবেন আমাদের চতুরঙ্গের ভাইস চেয়ারম্যান সাধনা সরকার। এক এক করে সবার হাতে একটি করে স্মরণিকা তারা তুলে দেবেন। সবার হাতে তো একটা করেই দাও, এইভাবে দিয়ে দাও, লাগবে না? আচ্ছা ঠিক আছে, খুব দ্রুত করতে হবে এটা, একজন একজন করে দিয়ে দাও। দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আরে আমার মন মাতানো রে, আরে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। সুধীমণ্ডলী, আমরা এক একটা রেসিপির আমরা দেখব এবং যার প্রথম রেসিপি সে সামনে থাকবে, বাকিরা একটু সবাই একটু সরে যাবে। আমরা এখানে দেখা যাচ্ছে ইলিশের হেবাং। হেবাং মানেটা কি রে মা? হেবাং মানেটা হচ্ছে, আমি আজকে যেটা করেছি এটা হচ্ছে চাকমাদের একটা আইটেম। চাকমারা কলা পাতার মধ্যে যখন ইলিশ রান্না করে তখন তারা কলা পাতাটাকে হেবাং হিসেবে হয়তো বা নেয়। তো ওরা কলা পাতাটা যখন ইউজ করে তখন এটাকে হেবাং নামে বলে আর কি। এটা তাদের মাংস দিয়ে হোক বা অন্য কোনো মাছ দিয়ে হোক তখন ওইভাবে দেয়। তা আমি ওদের মতোই করে করলাম ইলিশের হেবাং। এটাতে মশলা সব কিছুই ব্যবহার করছি, আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর কাঁচামরিচটা আস্তে দিয়েছি। তারপরে একসাথে সব কিছু মাখে সরষের তেল দিয়ে এটা চুলার পর একটা তাওয়া বসে, তাওয়াটার উপরে দিয়ে দিছি, না ভাপে না, একটু ঢেকে দিছি আর কি। চুলাই হয়েছে, নিচে ছিল আর কি, কলা পাতা নিচে ছিল, উপরে ছিল, এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিছি। এটাই ইলিশের হেবাং।
চমৎকার। তবে নামের সাথে কিন্তু রেসিপির বর্ণনাটা থাকলে আরও ভালো হতো, আমরা দর্শকদেরকে দেখাতে পারতাম। অনেকে হয়তো স্ক্রিনশট রেখে এই আইটেমটা তৈরির একটা চেষ্টা করতে পারতো। হ্যাঁ, অনেক মানে চমৎকার। আমি ডাবের মধ্যে একটা রেসিপি দেখতে পাচ্ছি, ডাব ইলিশ। ডাব ইলিশ কি ডাবের পানি দিয়ে তৈরি হয় নাকি অন্য মশলাটা থাকে? মামা বলো। আসসালামু আলাইকুম। ডাব ইলিশটা মূলত এখানে ডাবের পানি, ডাবর যে মাঝখানে যে শ্বাসটা থাকে, এই দুটো উপাদান দিয়ে করা। এখানে যেমন সামান্য একটু কাঁচামরিচ, সরিষার তেল, এটাতে প্রথমে আমি একটু মেরিনেট করে রেখে দেবো। পরে এটা আমি ডাবটার ভিতরে যখন ঢুকিয়ে এটা চুলার পর হালকা হিটে বসিয়ে রাখবো, এটা আস্তে আস্তে 25 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এটার টেস্টটা খুব অন্যরকম হয়, যেমন একটা ইলিশ মাছের গন্ধটা থাকে, স্বাদ সম্পূর্ণ কিছু অটুট থাকে। আসলে এই রেসিপিটা আমার কাছে একটু নতুন মনে হয়, খুবই ভালো লাগছে। টেস্টটা করব। আমার এখনই কিন্তু জিভে জল চলে আসছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের খুব চমৎকার। মাছগুলো কি মানে পরিপূর্ণ সাইজের নাকি ছোট হয়? না, আমি সেটা বলি, পিসগুলো জায়গাটা তো ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। খুব চমৎকার, একটু ধরো। হ্যাঁ হ্যাঁ, রেসিপিটা ক্লোজ দেখাতে হবে তো, রেসিপিটা ক্লোজ দেখাও। খুব চমৎকার রেসিপি। আমাদের নীলা ইলিশের হেবাং আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনাকে একটু চেষ্টা করতে বলবো আর কি। প্রত্যেকটা রেসিপি খুবই আকর্ষণীয়, আর আমি নিজে আসলে রান্না করতে খুব পছন্দ করি, এটা অলরেডি সবাই জেনে গেছে। তো আরও কি নতুন নতুন রেসিপি আরও বেশি যদি বাড়তি থাকতো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। আগামী বছর আশা করি আরও বেশি রেসিপি থাকবে। একটা স্পেশাল রেসিপি কিন্তু ইলিশের আছে, লাউয়ের পাতা ইলিশ। এটা অনেকেই পছন্দ করবে। বাঙালি ঘরে ঘরে গ্রামে এই রেসিপিটা করা হয়, বিশেষ করে আমাদের মাদারীপুর অঞ্চলে হয়। আর ডাব ইলিশটা একটু নতুন দেখলাম। ডাবের মধ্যে চিংড়ি খেয়েছি, বাট ইলিশটি খাইনি, এটা নতুন করে শিখতে পারলাম। আমার একটা প্রশ্ন, যে এটার মধ্যে পানিটা কি টোটালি পুরাটাই ব্যবহার করা হয়েছে নাকি ফেলে দে? আচ্ছা, না, ডাবের পানির কথা বলতেছি। আচ্ছা, এটা গ্যাসের চুলায় সম্ভব? দুইটা মাইক দিলে ভালো হতো। সরষে এটা তো নেই এখানে। আর এই মাছটার মানে মূল যেটা হচ্ছে মাছটা গন্ধ এবং স্বাদ Hello. এটা নষ্ট হয় না, কারণ ইলিশ মাছটা যদি আমরা মশলা ইউজ করি, যেমন এখানে খুব অল্প পরিমাণ মশলা ইউজ করি, যেমন সামান্য হলুদ, একটু মরিচ বা সরিষা, এর বাইরে যদি আমরা কোনো কিছু ইউজ করতে দেখি মাছটার স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি খাবারটা তৈরি করার সময় এটাই আশা রাখছি যে ইলিশটা যেন নষ্ট না হয়, যেটা আমাদের মূল লক্ষ্যটা ছিল। ধন্যবাদ। এত সুন্দর করে ডাবের ভিতরে ইলিশটার রেসিপি প্রদর্শন করছে, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আছে এত সুন্দর একটি কেক। গত বছর ছিল ইলিশের ছেবে একটি কেক, এবছর কেকটা কিন্তু দেখতে আকর্ষণীয়। আমি সবাইকে বলেছি কেক খেয়ে যেতে, অবশ্যই খাবে। আর ফ্রাইড রাইস আছে, তার ইলিশের ঝাল কেক, ওটা তো বুঝলাম না বিষয়টা। রাইসের সাথে কেকটা কোথায়, এই বিষয়টা একটু জানতে চাই। ইলিশের ঝাল কেক এটা কিভাবে? অ্যাকচুয়ালি ঝাল কেকটা নাম দেওয়া কারণ এটার ভিতরে হচ্ছে যে নর্মালি আমরা ঝাল জিনিসটা ইউজ করেছি। এটা হচ্ছে আমি মনে করি যে যারা আমাদের মানে কম রান্না পারে, কারণ সবাই সে খুব ভালো রন্ধনশিল্পী তা কিন্তু না, আমার মতো স্টুডেন্টদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এটার মধ্যে অ্যাকচুয়ালি মেইন সারপ্রাইজটা হচ্ছে রাইসের ভিতরে। সো এটার মেন সারপ্রাইজটা হচ্ছে রাইসের ভিতরে। সো আমরা যেটা করেছি যে মাছের যেই ইয়েটা, এটাই কি মাছটাই কিমা করে নিয়েছি, কাঁটাটা ছাড়িয়ে। সো এটার মধ্যে আলু সিদ্ধ করে আর কিছু ঝাল ঝাল মশলাগুলো ইউজ করে আমরা একটা ভর্তার মতো ক্রিয়েট করেছি। আর উপরে হচ্ছে আতপ চালের একটা ভিতরে আমরা ওটা দিয়ে জাস্ট এটাকে একটা সাজানোর জন্য করে দিলাম। আর এটা মাছটা একদম সিম্পলি জাস্ট পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়ে মাছটা ভাজা।
এই জিনিসটা খেতে কিন্তু খুবই টেস্টি, যদিও খুব সিম্পল একটা রেসিপি। এটা হচ্ছে আমার মতো যারা একটু কম রান্না পারে তাদের জন্য মেনলি ক্রিয়েট করা, দ্যাটস ইট। কারণ ইলিশের অনেক কমপ্লেক্স রেসিপি হয়, যেমন আমাদের টাবের রেসিপি আছে, পোলাও আছে, যেগুলো কিন্তু সহজে রান্না করা যায় না, আর যাদের খুব স্কিল ভালো তাদেরটাই খেতে মজা হয়। এটা একদম সিম্পল জিনিস যেটা মোটামুটি সবাই রান্না করতে পারবে। কিন্তু এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে, লোভনীয় একটা ব্যাপার। তারপর আছে ইলিশের ফ্রাইড রাইস, অনেক কিছু এখানে ইলিশ পোলাও। প্রত্যেকটা রেসিপি ভালো। আশা করি সামনের বছর আরও বেশি বেশি রেসিপি আমরা দেখতে পারবো। ধন্যবাদ আলোকিত নারীর প্রত্যেকটি সদস্যকে, আর আমাদের মামনি দূরে যে রয়েছে শারমিন আক্তার জুই, যার সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি। আশা করি সামনের প্রোগ্রামে দেখতে পারবো, আর অনুষ্ঠানটা আরও ভালোভাবে সে প্রেজেন্ট করতে পারবে। সকলকে ধন্যবাদ। এইটা হচ্ছে আসলে ইলিশের পোলাও, এটা আমরা সবাই খাই এবং জানি। আমি একেবারেই রান্না পারি না, তো ভাবলাম যে আমাকে এবার বলা হয়েছে যে একটা রেসিপি আনার জন্য, তো চিন্তা করলাম যে কি আনবো, তো ভাবলাম যে ইলিশের পোলাওটাই আনি, এটাই কমন, এটাই সবাই খায়, এটা একদম ইজি হয়ে। এবার মাছটাকে আমি একটু করছি কি, যে আমরা মুরগির কোরমা খাই, তো মাছটাকে আমি একটু কোরমা স্টাইলে করছি। করার পরে আপনার চালটাকে ওই মশলাটার মধ্যে দিয়েই রান্না করে এটা ভাপে আমি মানে মাছটাকে আর একটু ভাপে দিয়ে 20 মিনিটের মতো রেখে একদম জাস্ট নর্মাল আছে, একদম বেশি দিতে হবে না, কিছু দিতে হবে না, একদম হালকা আঁচে করে চালটার সাথে মাছটাকে একটা কম্বিনেশনে নিয়ে আসছি। নিয়ে এসে তারপরে এটা আপনারা গরম গরম এখন যেভাবে সার্ভ করা যায় সার্ভ করা যাবে। এতো ধন্যবাদ। আচ্ছা, কেকটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে কেকটাকে, তো আমার আর এত বেশি আমার হৃদয় স্পর্শ করেছে। ঠিক আমাদের পিছনের ব্যাকড্রপটার মতনই কিন্তু কেকটার যে ডিজাইনটা আমি কিন্তু দেখিয়েছি একবার আপনাদেরকে। ক্লোজ ধরো। এটা সুগার প্রিন্ট করা, আপনি কিন্তু কেকের সাথে এটা খেতে পারবেন। এটা ফেলনার বিষয় না। হ্যাঁ জি বলেন। জি, এটা খাওয়া যাবে। হ্যাঁ বলেন। আমি আসলে আলোকিত নারীর নতুন সদস্য। আপু আমাকে সুযোগ করে দিয়েছে, আপু বলেছে একটা কেক আনো, তো বলেছে তোমার মন মতো করে সুন্দর করে কেকটা বানিয়ে এনো। আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো উপরে এটা হচ্ছে সুগার প্রিন্ট, এটা খাওয়া যাবে। তো আমি আমাদের যে এই লোগোটা আমি দিয়ে দিয়েছি, তো আশা করি সকলের ভালো লাগবে। খুব চমৎকার, মানে আমার আসলে সব রেসিপি তো পছন্দ হয়েছেই। এই কেকটার ডিজাইনটা, সুগার যে ডিজাইনটা, এটাই আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে। আর আইটেমগুলোর মধ্যে বর্ষার এটা একটু লোভনীয়, খেতে ইচ্ছা করতেছে, কিন্তু বাসা থেকে খেয়ে আসছি, এখন সম্ভব না। হ্যাঁ, তো যাই হোক, আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা না 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 এটা দরকার নেই। তো আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে আমাদের শারমিন আক্তার জুই। উদ্বোধনী অনুষ্ঠানেই সে এখানে উপস্থিত থাকার কথা ছিল, সে আসতে পারেনি, কিন্তু ইলিশ উৎসব তার অন্তরে রয়েছে, তার সাথেই রয়েছে। একটু আগে আমাকে সে মেসেঞ্জারে জানালো সে যে দেশে অবস্থান করছে সেই দেশের অ্যাম্বাসিডারের বাসায় সে দুপুরে লাঞ্চ করছে, সময় করে সে আমার সাথে কথা বলবে। তো জুইয়ের পক্ষ থেকে এবং ইলিশ উৎসবের পক্ষ থেকে, জুইয়ের পক্ষ থেকে বললাম এই কারণে, জুই চতুরঙ্গের ছোটোবেলা থেকেই কিন্তু বেড়ে উঠেছে একজন নৃত্যশিল্পী, একজন কণ্ঠশিল্পী হিসাবে। শুধু সাধারণ নৃত্য এবং কণ্ঠ বললে হবে না, সেই সময় সেই ছোট জুই চাঁদপুরে গান করে এবং নাচ করে খুব আলোড়ন সৃষ্টি করেছে, খুব প্রতিভাবান। পাশাপাশি সে বর্তমানে আমাদের লাইভ মেম্বার। এই জন্য বললাম জুইয়ের পক্ষ থেকে, আমাদের ইলিশ উৎসবের পক্ষ থেকে। তো আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে বারবার এই সকল আয়োজন নিয়ে আমরা আপনাদের সাথেই থাকব, আর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা শুধু দর্শক যারা সামনে বসা আছেন, আসুন আমরা আলোকিত নারী চাঁদপুরকে আমরা হাততালি দিয়ে জোরে একটি অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা ইলিশ উৎসবের একটি স্মারক ক্রেস্ট তুলে দিবেন আমাদের ভাইস চেয়ারম্যান সাধনা সরকার। অন্য গান। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা খোলা মাটি, রূপ দেখে তোর কেন
সুধীমণ্ডলী, আমাদের এই পর্ব এখানেই শেষ হলো। আমরা এখনই ফিরে আসবো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। সামনে গান। মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে ডাকে ইশারায়। টানে পদ্মা মেঘনা গহীন জলে ডাকে ইশারায়। ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে ডাকে ইশারায়। দেখবি যদি আয়, ধরবি যদি আয়, দেখবি যদি আয়, ধরবি যদি আয়। হলো হলো হ্যালো ঠিক আছে। শুধু দর্শকবিন্দু, এই পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমেই গান নিয়ে আসছেন সজল।